আসসালামু আলাইকুম। লাইসেন্স পরীক্ষার আজকের এই স্পেশাল ক্লাসে সবাইকে স্বাগতম। অনেকদিন পর্যন্ত আমাদের অ্যানালাইসিস ক্লাস হয় না, সো আশা এবং অ্যানালাইসিস ক্লাস যেহেতু হচ্ছে না, সো স্টুডেন্টদের ভিতরে কিন্তু একটি রাগ বা ক্ষোভ কিন্তু আছে। সো আজকে এই অ্যানালাইসিস ক্লাস আবার আমরা চলে আসলাম, এবং লাইসেন্স পরীক্ষায় এই ক্লাসগুলো কিন্তু আমাদের পরীক্ষার্থীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি উপকারী, এবং এই জায়গা থেকে কিন্তু সব থেকে বেশি কোয়েশ্চেন পরীক্ষায় হুবহু কমন আসবে ইনশাল্লাহ। সো দ্রুত সবাই জয়েন করে যান, এবং এখনই আমরা স্টার্ট করব আমাদের আজকের এই অ্যানালাইসিস ক্লাস কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার। এবং এই কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার অ্যানালাইসিস ক্লাসগুলো স্টুডেন্টদের জন্য অনেক বেশি ইফেক্টিভ, এবং তারা কিভাবে পড়বে বা কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে সেই টপিকগুলো থেকেই কিন্তু আমরা অ্যানালাইসিস করে থাকি। সো দ্রুত জয়েন করে যাও। আর আজকের এই ক্লাসটি হচ্ছে মূলত আমাদের যে কম্প্রিহেনসিভ লাইসেন্সিং এর যে ফেসবুক গ্রুপটি আছে সেখানে আজকে 42,000 মেম্বার যুক্ত হয়েছে। সো সবকিছু মিলে আজকের এই লাইভ ক্লাসটি এই উপলক্ষে। সো সবাইকে অভিনন্দন। সো একটু শেয়ার করে দেন সবাই। এখন জাস্ট 1 মিনিটের ভিতরে ক্লাস স্টার্ট করব। ওকে, সো দ্রুত যারা যারা এখনো শেয়ার করেননি জাস্ট কুইকলি শেয়ার করে দেন। ওকে ওকে, সো দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু যুক্ত হয়ে গেছে, এবং শেয়ার করতে হবে। আজকে ক্লাসটা বেশি বেশি করে শেয়ার চাই। ক্লিয়ার? ওকে, সো যারা যারা এখনো ক্লাসে জয়েন করেন নাই দ্রুত জয়েন করেন। সো আজকে ক্লাসে আমরা যে অ্যানালাইসিস গুলো করবো, এবং এর আগে যারা যারা তোমরা আমাদের অ্যানালাইসিস ক্লাস করছো, তোমাদের ভিতরে কিন্তু একটা ফুল কনফিডেন্স একটা আছে যে লাইসেন্স পরীক্ষা কিভাবে পাস করতে হয়। সো আজকের ক্লাসটা আরো বেশি সুন্দর হবে, আরো বেশি এক্সাইটমেন্ট হবে। সো দ্রুত জয়েন করে দ্রুত জয়েন করো এবং শেয়ার করো, তাহলে আমরা আমাদের ক্লাসটি স্টার্ট করব। জাস্ট 1 মিনিটের মধ্যে সবাই শেয়ার কমপ্লিট করে ফেলো। আমরা কিন্তু এখনই আমাদের লাইসেন্স প্রস্তুতি যে অ্যানালাইসিস ক্লাসটি স্টার্ট করতে যাচ্ছি। সো একটু শেয়ার করে দাও, আমি একটু শেয়ার করে দিলাম। আর কে কোথা থেকে আছো একটু কমেন্ট করে জানাও। আর যেহেতু অনেকদিন পর্যন্ত ক্লাস হচ্ছে না, আমাদের অ্যানালাইসিস ক্লাসগুলো হচ্ছে না, সো আন্তরিকভাবে দুঃখিত, এবং আশা করি এখন থেকে এই ক্লাসগুলো কিন্তু তোমরা রেগুলার পাবে। ওকে, সো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকে ক্লাসে। সো দেখো আজকে যে ফার্স্ট যে কোশ্চেনটি আছে দ্রুত অ্যান্সার করতে হবে, কেমন? যে আজকে যে ফার্স্ট যে কোশ্চেনটি আছে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে অ্যালোপেসিয়া ইজ এ কমনলি সিন ইন আফটার হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ থেরাপি। কোন ড্রাগ দেওয়ার পরে আমাদের এই যে অ্যালোপেসিয়া মানে কি চুল উঠে যাওয়া, তাই না, চুল পড়ে যাওয়া। ওকে, সো অপশন কি কি আছে আমাদের দেখো, এই যে অ্যান্টিবায়োটিক থেরাপি, রেডিওথেরাপি, কেমোথেরাপি। সেখানে কি হবে কারেক্ট অ্যান্সার? দ্রুত অ্যান্সার করো, কারেক্ট অ্যান্সার কি হবে? দেখি কে কে কারেক্ট অ্যান্সার দিতে পারছো, একটু কমেন্ট করে জানাও দ্রুত। ওকে, সো কারেক্ট অ্যান্সার তোমরা কিন্তু অলরেডি স্টার্ট করেছো অ্যান্সার দেওয়া। ইয়েস, সবাই বলছে অ্যান্সার। অনেকেই এই মুহূর্তে যুক্ত আছে আমাদের সাথে। সো নাফিজা ইসলাম সে অ্যান্সার করছে সি, এ অ্যান্সার করছে আখি আক্তার তুলি সি, সবাই করছে 3। দ্রুত দ্রুত তোমরা কমেন্ট করতে থাকো যে কারেক্ট অ্যান্সার কি। এর আগে একটু বলে রাখি যে দেখো এখানে হচ্ছে যে আমরা এই যে কেমোথেরাপি নিয়ে আজকে একটু আলোচনা করব, যে কেমোথেরাপি হলে আমাদের মূলত কি কি সিমটম হয়, বা এই যে কমপ্লিকেশন, কেমোথেরাপি কি কি কমপ্লিকেশন। দেখো এই যে মাথায় কি আছে, হেয়ার লস হচ্ছে, তারপর এই যে পেইন হচ্ছে, তাই না, আমাদের হেডেক হচ্ছে, তারপর কি আছে আমাদের মাউথ সোর বা মুখে ঘা যেটা আমরা বলি সেটা হতে পারে কেমোথেরাপি দেওয়ার পরে। তারপর কি ট্রাভেলিং ব্রেদিং বা শ্বাসকষ্ট হতে পারে, উইকেন্ড ইমিউনি সিস্টেম, তার ইমিউনি সিস্টেম কি ক্রাশ হতে পারে, বা ইমিউনি সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে, নশিয়া ভমিটিং, তার বমি বমি ভাব হতে পারে, কনস্টিপেশন, ডায়রিয়া, এগুলো কিন্তু সবকিছু হতে পারে। ঠিক আছে, ওকে। তারপর আরো কি আছে দেখো, এই যে ব্লিডিং হতে পারে, তারপর কি হতে পারে আমাদের নিউরোপ্যাথি। ঠিক আছে, নিউরোপ্যাথি মানে কি আমাদের
নার্ভাস সিস্টেমের যে অনুভূতি এটি থাকবে না, নিউরোপ্যাথি, র্যাশ হতে পারে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমাদের যে কেমোথেরাপির যে সাইড ইফেক্ট বলি বা অথবা আমাদের কেমোথেরাপির যে কমপ্লিকেশন। ওকে, সো এখানে যেহেতু অ্যালোপেসিয়া মানে কি চুল উঠে যাওয়া বা হেয়ার লস, সো এখানে কারেক্ট অ্যান্সার কি কেমোথেরাপি। ওকে, এবং এই কেমোথেরাপি ছাড়াও আরো আমাদের এই যে স্টোমাক প্রবলেম, নশিয়া, ডায়রিয়া, ভমিটিং এগুলো হতে পারে। এবং এই যে দেখো এখানে আরেকটি অপশন ছিল রেডিওথেরাপি, ঠিক আছে। এই যে রেডিওথেরাপিতেও কিন্তু হচ্ছে যে আমাদের এই যে রেডিওথেরাপিতে কিন্তু আমাদের হেয়ার লস হয়, বাট এটা হচ্ছে মূলত আমাদের যে যে লোকাল এরিয়াতে আমরা মূলত রেডিওথেরাপি দিয়ে থাকি। যদি তার টিউমারটা এমন হয় যে তার ব্রেন টিউমার হয়েছে, তখন কিন্তু যখন আমাদের এখানে ব্রেন এবং মাথায় যখন রেডিওথেরাপি দিবে তখন কিন্তু আমাদের মাথায় হেয়ার লস হতে পারে। বাট ক্যান্সারটা যদি কারো পায়ে হয় তাহলে কিন্তু আর মাথার চুল উঠবে না। ওকে ওকে, সো হচ্ছে দেখো এখানে কি আছে, ডায়রিয়া আছে। আমাদের এই যে রেডিয়েশন থেরাপিতেও কি কি সাইড ইফেক্ট আছে দেখি, যে আমাদের ডায়রিয়া হতে পারে, হেয়ার লস হতে পারে, মাউথ প্রবলেম বা নশিয়া, ভমিটিং এগুলো হতে পারে। ক্লিয়ার? সো আরো কি হতে পারে, আমাদের সোরনেস অফ জেনিটালিস, ঠিক আছে, যে আমাদের জেনিটাল এরিয়াতে সোর হতে পারে। তারপর কি ব্লাড কাউন্ট চেঞ্জ, আমাদের যে আরবিসি বা আমাদের যে কমপ্লিট ব্লাড কাউন্ট করি সেখানে আমাদের কি যে ব্লাড কাউন্টটা চেঞ্জ হতে পারে, হয়তো আরবিসিটা বেড়ে যাচ্ছে বা ডাব্লিউবিসি কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এগুলো হতে পারে। সুইলিং ইন দ্য অ্যাফেক্টেড এরিয়া, আমরা হচ্ছে যে জায়গাতে রেডিয়েশন থেরাপি দিব বা যে জায়গাতে আমাদের কার্সিনোমা থাকবে সে আমরা মূলত কোথায় রেডিওথেরাপি দিয়ে থাকি, যদি কোনো স্থানে সিএ বা কার্সিনোমা থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু রেডিওথেরাপি দিয়ে থাকে। ওকে, তারপর দেখি যে ব্লাডার ইস্যু, তার হতে কি তার ব্লাডার ইস্যু হতে পারে। দ্যাট মিনস মনে করো তার যদি এই যে ব্লাডার ক্যান্সার হয় তখন কিন্তু তার যে ইউরিথ্রা সেখানে স্টিনোসিস হতে পারে বা সেখানে ব্লক হয়ে যেতে পারে। ক্লিয়ার? ওকে, সো এখানে যেহেতু আমাদের অপশনটা ছিল অ্যালোপেসিয়া ইজ সিন আফটার হুইচ দ্য ফলোইং ড্রাগ থেরাপি, কোন ড্রাগ থেরাপি দেওয়ার পরে অ্যালোপেসিয়া হয়ে থাকে। সো কারেক্ট অ্যান্সার ইজ দ্য কেমোথেরাপি। ওকে, সবাই হচ্ছে বন্ধুদের শেয়ার করতে থাকো দ্রুত, তোমরা দ্রুত যারা যারা আমাদের এই অ্যানালাইসিস ক্লাসটি আজকে দেখছো। সো এবং এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় সব কোশ্চেন চলে আসবে। সো দেখো পরের যে কোশ্চেনটি আছে, হুইচ ট্যাবলেট ইজ গিভেন আন্ডার ডিওয়ার্মিং প্রোগ্রাম। ডিওয়ার্মিং প্রোগ্রাম মানে কি, দেখো এখানে কি আছে, ডিওয়ার্মিং প্রোগ্রাম। ওকে, এই যে ওয়ার্ম মানে কি কৃমি, তাই না, WORM, আর ডিওয়ার্ম মানে কি এই যে কৃমি প্রতিষেধক যে প্রোগ্রামগুলো হয়ে থাকে বাচ্চাদের জন্য। হুইচ ট্যাবলেট, সেখানে আমরা কোন ট্যাবলেট দিয়ে থাকি, কোন ট্যাবলেট দিয়ে থাকি। দেখো এই যে প্যারাসিটামল, এটা কি একটি অ্যানালজেসিক, তাই না, ওকে, বা অ্যান্টিপাইরেটিক ড্রাগ। তারপরে এই যে দেখো কি আছে রিবোটার্স, এটাই হচ্ছে আমাদের একটি অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন, তাই না, পিপ্রাসিলিন অ্যান্ড দ্য কি ট্যাজোবেক্টামের কম্বিনেশন হচ্ছে আমাদের রিবোটার্স। তারপর কি আছে অ্যামোক্সাসিলিন, এটা কি পেনিসিলিন, তাই না, ওকে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এবং এই যে অ্যালবেন্ডাজল, এটা কি হেলমেন্থিক ড্রাগ, তাই না। ওকে, সো হচ্ছে তোমরা এখন বলো এটা কারেক্ট আনসার কি হতে পারে। আমরা ডিওয়ার্মিং সেশনে বা ডিওয়ার্মিং প্রোগ্রাম যেটা কমিউনিটি হেলথ এর নার্সরা করে থাকে, যে আমরা যে বিভিন্ন যে কৃমি প্রতিষেধক বা কৃমি প্রতিরোধক যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেখানে আমরা কোন ওষুধটা দিয়ে থাকি, এই যে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি নাকি এই যে অ্যানালজেসিক দিয়ে থাকি বা এই যে অ্যালবেন্ডাজল দিয়ে থাকি, হেলমেন্থিক। তোমরা একটু কারেক্ট আনসার করো। আর ক্লাসটি অবশ্যই অবশ্যই তোমরা কমপক্ষে 2টি করে শেয়ার দিয়ে দাও। ক্লিয়ার? ওকে, সো দেখতে পাচ্ছি সবাই কিন্তু তোমরা কারেক্ট আনসার দিচ্ছ। ওকে, থ্যাংক ইউ। ডি উম্মে আক্তার, আফিফা, এই কোশ্চেনগুলো কিন্তু তোমার পরীক্ষায় আসবে না। আফরিন অ্যান্সার করছে অ্যালবেন্ডাজল। তারপর কি আমাদের শাবনুর, দ্রুত কমেন্ট করো এইটার কারেক্ট আনসার কি হতে পারে। সো কারেক্ট আনসার কি হচ্ছে অ্যালবেন্ডাজল। এখন আমরা একটু ডেসক্রিপশন দেখি যে এই যে প্যারাসিটামল, এখানে যে অপশনগুলো আছে তোমরা যখন বাসায় পড়বা তখন নট অনলি ফর কোশ্চেন, তোমরা শুধু কোশ্চেন পড়বা না, তোমাদের কি অপশন নিয়েও কিন্তু অ্যানালাইসিস করতে হবে। তাহলে দেখবা এর ভিতর থেকে সব কোশ্চেন চলে আসবে। আমরা যেভাবে পড়াই এবং আমাদের যে গার্ডিয়ানের যে স্পেশাল ব্যাচে কিন্তু আমরা এভাবে ক্লাস নিয়ে থাকি। ক্লিয়ার? ওকে, যাতে করে একবারে রুট লেভেল থেকে বা যে কোনো ডিপ লেভেল থেকে কোশ্চেন আসলে তোমরা এটার অ্যান্সার করতে পারবে। ক্লিয়ার? ওকে, সো ভাইয়া নার্সিং এর ওয়েটিং লিস্টের রেজাল্ট কবে দিবে? সো অ্যাডমিশনের যে ওয়েটিং লিস্টের রেজাল্ট হয়তো তোমরা এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, সো এখন দেখো এই যে এখানে কি আছে যে প্যারাসিটামল ইজ ইউজড অ্যান্ড কি অ্যানালজেসিক, ঠিক আছে, প্যারাসিটামল কি একটা
অ্যানালজেসিক, এটা কিন্তু এনএসএআইডি না, বুঝতে পারছো? সো পরীক্ষা আসতে পারে যে অ্যানালজেসিক এবং এনএসএআইডি এর মধ্যে ড্রাগ কোনগুলো আছে, তাই না? ওকে, সো এই যে প্যারাসিটামল কি, এটি একটি অ্যানালজেসিক। পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি অ্যানালজেসিক ড্রাগ। তোমরা সবাই ভালো করে খেয়াল করবে যে কোশ্চেন কিভাবে আসতে পারবে, কোশ্চেন কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? সো এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন তৈরি করতে হবে। ওকে, সো এই দেখো যে অপশন দিয়েও কিন্তু তোমার কোশ্চেন আসতে পারে যে প্যারাসিটামল কোন ধরনের ড্রাগ, অ্যানালজেসিক, ঠিক আছে, বা অ্যান্ড অ্যান্টিপাইরেটিক ড্রাগ, ঠিক আছে, বা টেম্পারেচার বাড়লে এটা আমরা দিয়ে থাকি। সো প্যারাসিটামল ইজ কি এসিটামিনোফেন, এসিটামিনোফেন, ওকে, নট অ্যান এনএসআইডি। এটা কিন্তু এনএসআইডি না, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এনএসআইডি না। সো এনএসআইডি কি দেখো, এনএসআইডি কি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস ক্যান রিডিউস পেইন। এনএসআইডি যেগুলো আছে তার মূলত কি কাজ, রিডিউস, ডিক্রিজ পেইন, ফিভার অ্যান্ড আদার টাইপস অফ ইনফ্লামেশন। কমন ওভার দ্য কাউন্টার, ঠিক আছে, কমন ওভার দ্য কাউন্টার এনএসআইডি ইনক্লুড, দেখো যে পরীক্ষা আসতে পারে যে কমন এনএসআইডি নিচের কোনগুলো, তোমাদের মাল্টিপল কোশ্চেন অ্যান্সারে আসতে পারে, মাল্টিপল চয়েস যে কোশ্চেন গুলো আছে সেখানে কিন্তু এগুলো আসতে পারে যে এনএসএআইডির এক্সাম্পল গুলো কি কি, ঠিক আছে? সো ইনক্লুড কি আছে, আমাদের অ্যাসপিরিন আছে, আইবুপ্রোফেন আছে, তাই না? অ্যাসপিরিন, আইবুপ্রোফেন অ্যান্ড ন্যাপ্রোক্সেন, সোডিয়াম, ঠিক আছে। আচ্ছা, সো এগুলো হচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবা, অ্যাসপিরিন, আইবুপ্রোফেন অ্যান্ড ন্যাপ্রোক্সেন, যেগুলো মূলত আমরা ব্যথার জন্য খেয়ে থাকি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মূলত এনএসএআইডি। প্যারাসিটামল কিন্তু এনএসএআইডি না, এটি হচ্ছে কি আমাদের এসিটামিনোফেন। এছাড়াও পরীক্ষায় আর কি কি কোশ্চেন আসতে পারে, যে তোমাদের এই যে এরপরে পড়াবো যে তোমরা অ্যান্টিডটস পড়ছো, ফার্মাকোলজি, এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে বা কোশ্চেন আসে। সেটি হচ্ছে যে পরীক্ষা যদি আসে যে এই প্যারাসিটামল যেটা আছে এটা যেহেতু কমন আমরা ইউজ করি, তাই না? প্যারাসিটামল বাসায় এগুলো ইউজ করি। সো কোনো একটা বাচ্চা বা কোনো একটা পেশেন্ট যদি সে বাসায় অনেকগুলো প্যারাসিটামল ওভারডোজ খাইলো, ঠিক আছে, এখন তার জন্য আমরা কোন মেডিসিনটা ইউজ করবো, মানে এই প্যারাসিটামলের অ্যান্টিডটস কি, ঠিক আছে, বা এসিটামিনোফেনের অ্যান্টিডটস কি, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। সো এটা আমরা নিচে পড়াবো। সো স্টে উইথ আস, আমাদের সাথে থাকো, এখানে তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। ক্লিয়ার? ওকে, সো ক্লাসটি ভালো লাগছে কিনা, এবং আমাদের এই স্পেশাল ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র বাংলাদেশে তোমাদের জন্য আমরাই নিয়ে থাকি, এবং গার্ডিয়ানে আমরা এই অ্যানালাইটিক ক্লাসগুলো নিয়ে থাকি, অনলি বাংলাদেশের নাম্বার 1 প্রতিষ্ঠান গার্ডিয়ানে। ওকে, আমার পিছনে লেখা আছে, তাই না, গার্ডিয়ান। ওকে, আচ্ছা, দেখো তারপরে কি আছে, আমরা কিন্তু প্রত্যেকটা অপশন দিয়ে তোমাদেরকে কোশ্চেন বানাই দেখাবো, যে প্রত্যেকটা অপশন দিয়ে তোমরা কিভাবে পড়বা, এবং এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না। এই টপিক দিয়ে কোশ্চেন আসলে তোমাকে মাস্ট বি এখান থেকে কোশ্চেন দিতে হবে, মানে দিতে বাধ্য এক্সামিনার। ওকে, আচ্ছা, তারপর দেখো এখানে আমরা যে এই যে পাইপ্রেসিলিন আমরা পড়েছিলাম, ইজ অ্যান ক্লাস অফ মেডিকেশন কল দ্য পেনিসিলিন। এই যে পাইপ্রেসিলিন এবং আমাদের যে ট্যাজোবেক্টামটা আছে, এই দুইটাই কিন্তু আমাদের কি ব্রড স্পেকট্রাম, তাই না? ব্রড স্পেকট্রাম। তো হচ্ছে এই যে ব্রড স্পেকট্রাম এবং ন্যারো স্পেকট্রাম তোমরা সবাই পড়ছো, তাই না? ব্রড স্পেকট্রাম মানে কি, তারা গ্রুপ অফ, তারা অনেক গ্রুপ অফ যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া, সবগুলো ব্যাকটেরিয়া বা অনেকগুলো ব্যাকটেরিয়াল গ্রুপকে তারা ধ্বংস করতে পারে, বা তাদের যে গ্রোথটাকে বন্ধ করে দিতে পারে। সো এটা হচ্ছে কি ব্রড স্পেকট্রাম। আর ন্যারো স্পেকট্রাম কি, তারা অল্প কিছু ব্যাকটেরিয়াকে তারা ধ্বংস করে। ওকে, সো এই জন্য হচ্ছে ব্রড স্পেকট্রাম এবং ন্যারো স্পেকট্রাম। ক্লিয়ার? এইগুলো তোমাদেরকে পড়তে হবে, এবং আপনার ক্লাসগুলো জোস স্যার, থ্যাংক ইউ। আর যদি তা না হয় তাহলে একটু আলাদা করে বুঝাই দিতেন। ডব্লিউ এ মারুফ, তোমার কোশ্চেনটা একটু ক্লিয়ার করো, ঠিক আছে? ওকে, সো দেখো পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স, নিচের কোনগুলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স, এগুলো কিন্তু আসতে পারে। ক্লিয়ার? সো এগুলো তোমাদেরকে পারতে হবে। সো আমরা জেনেই গেলাম এই যে ট্যাজোবেক্টাম, দেখো কি আছে, ট্যাজোবেক্টাম, পেনিসিলিন, এগুলো সবকিছু আমাদের কি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স, এবং এদেরকে কি বলা হয়, বিটা ল্যাকটামেজ
ইনহেবিটর, বিটা ল্যাকটাম ইজ ইনহেবিটর। দ্যাট মিনস একটা ব্যাকটেরিয়া যখন সে মাল্টিপ্লিকেশন করে তার ভিতরে যে বিটা ল্যাকটামেজ থাকে সেটাকে ইনহিবিটর বা ইনহেবিট করে ফেলে। কোনটা? এই যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। সো যদি পরীক্ষা আসে নিচের কোন ড্রাগটি বিটা ল্যাকটামেজ ইনহেবিটর, সো তোমরা পারবা কিনা একটু কমেন্ট করে জানাও। তোমরা কি পারবে? নীল অ্যাঞ্জেল, এই ক্লাসগুলো নট অনলি ফর লাইসেন্স, একেবারে মাস্টার্স পিএইচডি পর্যন্ত। ওকে, সো সবার জন্য এগুলো, একবার মাস্টার্স পিএইচডি এমফিল সবার জন্য ইম্পর্টেন্ট এগুলো। তারপর কি দেখো যে অ্যামোক্সিসিলিন। ওকে, অ্যামোক্সিসিলিন ইজ এ পেনিসিলিন, এটা কি আমাদের পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক এবং এটাও কিন্তু ব্রড স্পেকট্রাম। ওকে, সো ইট ইজ ইউজ টু ট্রিট ব্যাকটেরিয়াল ইনফেকশন সাচ অ্যাজ চেস্ট ইনফেকশনস। ওকে, দেখো কি আছে যে অ্যামোক্সিসিলিন কি, এটা এক ধরনের কি পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, ইজ ইউজ টু ট্রিট ব্যাকটেরিয়াল ইনফেকশন সাচ অ্যাজ চেস্ট ইনফেকশন ইনক্লুডিং কি নিউমোনিয়া। সো নিউমোনিয়া হলে আমরা কি নরমালি পেনিসিলিন বা এই যে অ্যামোক্সিসিলিন দিয়ে থাকি, তাই না? এন্ড তোমাদেরকে এরা কিন্তু পড়াইছিলাম এই যে নিউমোনিয়া হলে আমাদের যে লাংসের যে সাউন্ড আমরা শুনতে পাই এটা কোন ধরনের, তাই না? এটা কি হুইজিং নাকি ক্রাকল সাউন্ড? তোমরা একটু বলো তো, কে কে জানো? আচ্ছা, এনএসএআইডি এবং প্যারাসিটামল দুইটার ইন্ডিকেশন এক, তবে হচ্ছে যদি পেশেন্টের অ্যাসোসিয়েট অন্য কোনো ডিজিজ থাকে, যেমন আমরা যে এনএসএআইডি গুলো যদি কারো কিডনি ইম্পেয়ারমেন্ট থাকে বা হাইপারটেনশন অথবা অন্য কোনো ক্রিটিক্যাল ডিজিজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো কনসিডার করি। ওকে, হুইজিং, ইয়েস নিপা, আমি ইয়েস তোমরা কিন্তু কারেক্ট আনসার দিয়েছো। এটা আমরা আগেই তোমাদেরকে পড়িয়েছিলাম যে নিউমোনিয়া হলে আমরা লাংসের স্টেথোস্কোপ দিয়ে বা আমরা যদি দেখি যে অসকাল্টেশন করে আমরা কোন সাউন্ড শুনতে পাবো, সেক্ষেত্রে কিন্তু নিউমোনিয়ার জন্য কি হয়েছে হুইজিং। আর যদি হয় আমাদের লাংস যদি পানি জমে, যেটা গেলে প্লুরাল ইফিউশন। ওকে, যদি প্লুরাল ইফিউশন হয় তাহলে কি হবে? ওকে, যদি এটা প্লুরাল ইফিউশন হয়, প্লুরাল ইফিউশন হলে আমাদের লাং সাউন্ড কেমন হবে? তোমরা একটু কমেন্ট করে জানাও, প্লুরাল ইফিউশন হলে আমাদের লাং সাউন্ড কেমন হবে? কি হবে? ক্রাকলস, তাই না? ক্রাকলস। ওকে ওকে, সো হচ্ছে আমরা দ্রুত চলে যাচ্ছি। যাই হোক, দেখো একটা জিনিস যখন আমরা পড়বো, এটা যদি অ্যানালাইসিস তোমরা করতে পারো, দেখবা এর ভিতর থেকে অনেক ইম্পর্টেন্ট চলে আসবে পরীক্ষায়। এছাড়াও আসতে পারে যে নিউমোনিয়া হলে আমরা কোন অ্যান্টিবায়োটিকটা ইউজ করব, নিচের কোন অ্যান্টিবায়োটিকটা ইউজ করব, কোনটা? অ্যামোক্সিসিলিন, এটা কি এক ধরনের পেনিসিলিন, যদি পেনিসিলিন থাকে পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন থাকলে অ্যামোক্সিসিলিন। ক্লিয়ার? ওকে, এন্ড ডেন্টাল অ্যাবসেস, আমাদের ডেন্টাল যদি অ্যাবসেস হয়, ইট ক্যান ইউজ টু বি টুগেদার উইথ আদার অ্যান্টিবায়োটিক। এখন এটা কি কম্বিনেশনলি ইউজ করা যায়, তাই না? একটু আগে আমরা দেখছিলাম যে ট্যাজোভেক্টাম প্লাস এই যে পেনিসিলিন বা অ্যামোক্সিলিন আমরা একসাথে কম্বিনেশন ইউজ করে। পরীক্ষায় আসতে পারে যে নিচের কোন ড্রাগটি আমরা কম্বিনেশন বা কম্বাইন অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করি, তাই না? ওকে, সো এভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং এই অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা স্টোমাক আলসারের জন্য কিন্তু ইউজ করে থাকি। ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পারো অবশ্যই 2টি করে শেয়ার দাও, আজকে 2টি করে। এবং আমাদের যে ফেসবুক গ্রুপটি আছে সেখানে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে আজকে 40,000 সরি আজকে কিন্তু আমাদের 42,000 মেম্বার। আমাদের যে কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং যে গ্রুপটা আছে সেই গ্রুপে কিন্তু আমাদের আজকে কত হাজার, টোটাল 42,000 মেম্বার আজকে পূর্ণ হয়েছে। সো এই উপলক্ষে আজকে ক্লাসটা কিন্তু হবে কি একটু জোস আগের থেকে, তাই না? ওকে, সো হচ্ছে তোমরা যারা যারা এখনো ক্লাসে জয়েন করোনি খুব দ্রুত জয়েন করো। আর আমি কমেন্ট বক্সে তোমাদের আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটার লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখানেও চাইলে জয়েন হতে পারবে। কেমন? ওকে, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে, সো আমি হচ্ছে কমেন্টে আমাদের তোমরা কিন্তু শেয়ার করতেছো না বা হাইলাইটস করো, @ দিয়ে ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো বা @ লিখে কি ফলোয়ার্স দিতে পারো, তাই না? ওকে, সো আমি কিন্তু গ্রুপ লিংকটা হচ্ছে
কমেন্টে দিয়ে দিলাম। সো তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো। অলরেডি কিন্তু 42,000 মেম্বার সেখানে আছে যারা কম্প্রিহেন্সিভের জন্য বা আগে যারা আমাদের এখান থেকে সাকসেস হয়েছে। ওকে, সো ইনশাল্লাহ আজকে ক্লাসটা হবে অসাধারণ। ওকে, সো দেখো আমরা আমাদের কোশ্চেনটা কি ছিল? আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে যে হুইচ ট্যাবলেট ইজ গিভেন। দেখো আমরা পড়েছিলাম যে আমাদের যে আমরা যে কৃমি প্রতিরোধক বা কৃমি প্রতিষেধক যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেখানে আমরা কোন ওষুধটা দিয়ে থাকি। সো কারেক্ট অ্যান্সার ছিল হচ্ছে অ্যালবেন্ডাজল, কারণ এটা হচ্ছে আমরা কি অ্যান্টি হেলমেন্থিক, যেটা আমরা যে ট্যাপ ওয়ার্ম বা বিভিন্ন ধরনের ওয়ার্মের জন্য এটা বা ডগ ওয়ার্ম এর জন্য ইউজ করি, তাই না? এই যে অ্যালবেন্ডাজল, তাই না? পরীক্ষায় আসতে পারে যে ট্যাপ ওয়ার্মের জন্য আমরা কোনটা দেই বা ডগ ট্যাপ ওয়ার্ম এগুলোর জন্য। ওকে ওকে, সো কি অ্যালবেন্ডাজল বা অ্যালবেন ডিএস নামে আমাদের পাওয়া যায়, তাই না? অ্যালবেন ডিএস। আচ্ছা, এবং পাশাপাশি যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে অনেকগুলা এমসিকিউ আমরা পড়াই দিলাম, তাই না? ফার্মাকোলজি, এটা কিন্তু একদিকে ফার্মাকোলজি পড়াইলাম আর বাট কোশ্চেনটা হচ্ছে কি আমাদের কমিউনিটি হেলথে, তাই না? ওকে, সো নাজমিন আক্তার সে অনেক তার বান্ধবীকে, ইয়েস নবীন আক্তার মিলি সে হাইলাইটস করছে @ দিয়ে। সো সবাই @ দিয়ে হাইলাইটস করো, তাহলে তোমার বন্ধুরা পেয়ে যাবে, এবং টাইমলাইন অবশ্যই শেয়ার করে দাও, কারণ এমন সুপার ডুপার ক্লাস বাংলাদেশে তোমরা কখনো পাও না আর পাওয়াও না সামনে, ঠিক আছে? ওকে, সো দেখো ফ্লোটিং টিপ অফ দ্য আইসবার্গ প্রেজেন্ট, ফ্লোটিং টিপ অফ দ্য আইসবার্গ রিপ্রেজেন্ট। দেখো এই যে আইসবার্গ মানে কি, আইসবার্গ মানে কি, আইসবার্গ মানে হচ্ছে, দেখো ইন্টারেস্টিং, তোমরা সবাই টাইটানিক সিনেমা দেখছো তাই না? এইটা হচ্ছে একটা আইসবার্গ। ওকে, মনে করে এইটা হচ্ছে একটা আইসবার্গ, ঠিক আছে, বা আইসবার্গ ফেনোমেনন, ঠিক আছে? ওকে, সো এটা একটা থিওরি তোমাদেরকে পড়াবো। সো এই আইসবার্গের কারণে কিন্তু আমাদের টাইটানিক ডুবছিল, তাই না? তোমরা কে কে দেখছো জ্যাক অ্যান্ড রোজের যে সিনেমাটা? ওকে, অবশ্যই ক্লিনিক্যাল কেস আমাদের হৃদিকা রায়, ইয়েস। ওকে, সো এই আইসবার্গ যে থিওরিটা আছে, দেখো এইটা হচ্ছে, সো তোমরা তো বুঝতেই পারছো যে আইসবার্গ মানে কি, যে বরফের খণ্ড বা বরফ খণ্ড, তাই না? আইসবার্গ। দেখো এখানে কি আছে, ফ্লোটিং টিপ অফ দ্য আইসবার্গ রিপ্রেজেন্ট, সেটা হচ্ছে এই যে আইসবার্গের যে ফ্লোটিং টিপ আমরা যে মাথাটা দেখতে পাচ্ছি, এটা মূলত কি নির্দেশক করে বা এটাকে কি বলে, দ্য স্পেকট্রাম অফ দ্য ডিজিজ অ্যান্ড দ্য আইসবার্গ ফেনোমেনন। এটার নর্মালি আসলে সহজ যে ভাষাটা সেটা হচ্ছে মূলত আমরা কি ইপিডিমিওলজিতে ইউজ করে থাকি। ইপিডিমিওলজির কাজ কি রোগ নিয়ে গবেষণা করা, তাই না? ওকে, বা সংখ্যা নিয়ে, তাই না? ওকে, সো এইটার আসলে মূল হচ্ছে যে আমরা একটা রোগীর বা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে কিছু কিছু রোগ আছে, এটা শুধুমাত্র আমরা ক্লিনিক্যাল কেসটাকে, যেটাকে আমরা ডায়াগনোসিস করে থাকি, এই পরিমাণটাই শুধু দেখতে থাকি, বাট এটার যে হিডেন কেস যেটা আছে, যেটা অ্যাসিমটোমেটিক, এটা কিন্তু আমাদের আননোন থাকে বা ইপিডিমিওলজিস্টদের আননোন থাকে। ওকে, সো এটাই বুঝাইছে যে আমরা যে পরিমাণ রোগের সিমটম দেখতে পাই বা যে পরিমাণ রোগী দেখতে পাই, তার আসল যে সংখ্যাটা আসলে অনেক বড়। ওকে, সো এটাই হচ্ছে মূলত আমাদের দ্য স্পেকট্রাম অফ দ্য ডিজিজ অ্যান্ড দ্য আইসবার্গ ফেনোমেনন। ওকে, সো দেখো এখানে টিপ অফ দ্য কেস, যেটা এখানে টিপ অফ দ্য আমাদের উপরে যে পার্টটা আছে, ঠিক আছে, তো আমাদের টিপ অফ দ্য আইসবার্গ এটা কি প্রেজেন্ট করে, ভিজিবল কেস, যেটা আমরা মূলত দেখতে পাই অথবা আমরা যেটা ডায়াগনোসিস করে বের করতে পারি, বাট যেটা অ্যাসিমটোমেটিক থাকে, যেটাকে বলে হিডেন কেস। যদি পরীক্ষায় আসে যে আমাদের ইনভিজিবল যে পার্টটা আছে অথবা এই যে আমাদের আইসবার্গের যে লোয়ার পার্টটা আছে, নিচের পার্টটা, নিমজ্জিত অংশটা, এটা মূলত কি নির্দেশনা করে, সেটা হচ্ছে কি হিডেন কেস বা অ্যাসিমটোমেটিক, তাই না? বা ল্যাটেন্ট বা আনডায়াগনোসিস, যেটা ডায়াগনোসিস হয় না। ক্লিয়ার? সো এই যে আইসবার্গ ফেনোমেনন বা আইসবার্গ থিওরি, এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমাদের কিন্তু অবশ্যই কি করতে পারতে হবে, তাই না? সো সবাই একটু শেয়ার করে দাও, কারণ এই মুহূর্তে মাত্র 44টা শেয়ার হয়েছে। 100টা শেয়ার কমপ্লিট করো। এবং আমাদের লাইভে হচ্ছে এই মুহূর্তে কতজন আছে? লাইভে হচ্ছে এই মুহূর্তে আছে হচ্ছে আমাদের 170 জন। সো 170 জন, তোমরা যাতে 200 জন কভার করে, একটু সবাই @ দিয়ে বন্ধুদের মেনশন করতে থাকো, ঠিক আছে? সবাই কি বন্ধুদের মেনশন করতে থাকো। ওকে, সো দেখো এই যে ভিজিবল কেস বা ক্লিনিক্যাল কেস, এই যে টিপ অফ দ্য আইসবার্গ, দেখো টিপ অফ দ্য আইসবার্গ মূলত কি নির্দেশনা করে, ভিজিবল কেস যেটা আমরা দেখতে পাই, অথবা ক্লিনিক্যাল কেস যেটা আমরা ডায়াগনোসিস করে বের করি। আর এটা যে লোয়ার পার্টে বা যেটা ইনভিজিবল কেসটা থাকে, ঠিক আছে, এইটা কিন্তু সব থেকে বড় অংশ বা অ্যাসিমটোমেটিক, ঠিক আছে? ওকে, দেখো এখানে যদি দেখো এখানে কি কি অপশন ছিল, ক্লিনিক্যাল কেস। সো
ক্লিনিক্যাল কেস মানে কি, যেগুলো আমরা ডায়াগনোসিস করে বের করি, আর বাকিগুলি আছে অ্যাপারেন্ট কেস, ল্যাটেন্ট কেস এবং আনডায়াগনোসড। এই তিনটাই কিন্তু হচ্ছে আমাদের আন্ডার ওয়াটার, তাই না? ওকে, সো তোমরা বুঝতে পারছো এখান থেকে পরীক্ষা আসতে পারে। দেখো এখানে আমাদের ডিসক্রিপশন আর কি আছে, দ্য আইসবার্গ ফেনোমেনন ডিসক্রাইব। দেখো দ্য আইসবার্গ, হ্যালো আসসালাম, আচ্ছা আমাকে 1 ঘন্টা পরে একটু ফোন দেন, 11টার দিকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দ্য আইসবার্গ ফেনোমেনন ডিসক্রাইব, এটা কি ডিসক্রাইব করে? সিচুয়েশন ইন হুইচ এ লার্জ পার্সেন্টেজ অফ এ প্রবলেম ইজ সাবক্লিনিক্যাল, আনরিপোর্টেড অর আদারওয়াইজ হিডেন ফ্রম দ্য ভিউ। এই আইসবার্গ ফেনোমেননের মেইন যে উদ্দেশ্য বা এটা যে মেইন যদি ডিসক্রিপশন আমরা করতে চাই, এটা হচ্ছে আমাদের লার্জ পার্সেন্টেজ, আমাদের বেশিরভাগ সংখ্যায় কি থাকে? আনডায়াগনোজ বা আনরিপোর্টেড থাকে, যেটা কোথাও প্রকাশ করা হয় না। ক্লিয়ার? সো those only the tip of the iceberg is apparent in the epidemiology. সো হচ্ছে only the tip of the iceberg is the apparent, এটা কি এপিডেমিওলজিস্টদের কাছে শুধুমাত্র তারা এইটার হিসাবটা দিয়ে থাকে, বাকি যে আমাদের আন্ডার ওয়াটার যেটা আছে আইসবার্গের, এটা কিন্তু আমরা হিসাবটা পাই না। ক্লিয়ার? ওকে, আমাদের তুহিন ফারিয়াসি অনেকে মেনশন করছে আমাদের স্পেশাল ব্যাচে তোমরা যারা যারা আছো তোমরা সবাই শেয়ার করে দাও এই ক্লাসটা। স্পেশাল ব্যাচে তোমরা যারা যারা আছো সবাই সবাই ঠিক আছে, তোমরা সবাই শেয়ার করে দাও। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা পরে কি আছে দেখো, হোয়াট ইজ দ্য সিম্বল অফ দ্য এলিমেন্ট অফ পটাশিয়াম। পটাশিয়ামের যে সিম্বল কোনটা? ঠিক আছে, পটাশিয়ামের সিম্বল কোনটি? কে কে অ্যান্সার জানো? দেখো ডাব্লিউ টাংস্টেইন, তারপর কে তে হচ্ছে পটাশিয়াম। আমরা সবাই জানি পিটি মানে হচ্ছে কি প্লাটিনাম, এবং এই যে পি শুধু পি এটা কি ফসফরাস, তাই না? এদিকে আমাদের সব মিনারেল, তাই তো, বা ইলেকট্রোলাইট। দেখো কি আছে আমাদের, এই যে এখন কারেক্ট আনসার কোনটা হবে দ্রুত কমেন্ট করে জানাও। কে অপশন রিদিকা রায়, তোমরা কিন্তু সবাই আনসার করতেছো না, সো দ্রুত অ্যান্সার করো। অ্যান্সার হচ্ছে বি, কে মানে হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, আর যদি পরীক্ষায় যদি থাকতো যে সোডিয়াম, দ্য সিম্বল এলিমেন্ট অফ সোডিয়াম, সোডিয়াম কি, তাই না? Na সোডিয়াম, আর NaCl এর সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ওকে, আর শুধু Na মানে কি সোডিয়াম বা নাট্রিয়াম, তাই না? আমরা যদি ইলেকট্রোলাইট হিসেবে দেখি, আর Ca মানে কি ক্যালসিয়াম, তাই না? আচ্ছা দেখো এখানে আমরা অন্যান্য যে এলিমেন্টস গুলো আছে বা এগুলো যে সিম্বল, এগুলো একটু জেনে নিব, কারণ পরীক্ষায় তোমার এগুলো থেকে পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, দেখো এখানে এই যে সালফারের যে সংকেত বা সালফারের যে সংকেত বা সালফারের যে সিমটম, এর মধ্যে কি আছে দেখো, এই যে দেখো সালফারের মধ্যে কি আছে আমাদের, সালফার এস, আর্গন, তাই না, এ আর, তারপর কি ফসফরাস পি একটু পড়াইলাম, কপার মানে কি সিইউ, সিইউ কি কপার, তাই না? তারপর ব্রন, তারপর কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম মানে এমজি, এমজি মানে ম্যাগনেসিয়াম, আর এমজিএস ফর ম্যাগনেসিয়াম সালফেট। ঠিক আছে, ম্যাগনেসিয়াম সালফেট এমজিএস ফর যদি থাকে। ক্যালসিয়াম মানে কি সিএ, সিএ মানে ক্যালসিয়াম, অক্সিজেন মানে O2, এল মানে অ্যালুমিনিয়াম, Na মানে সোডিয়াম বা নাট্রিয়াম। ঠিক আছে, Fe আয়রন, যদি Fe3 থাকে মানে ফেরিক, আর Fe4 থাকে ফেরাস, তাই না? Fe2 থাকলে ফেরাস আর 3 থাকলে কি ফেরিক। আচ্ছা, কে মানে কি পটাশিয়াম, তাই না? কে মানে হচ্ছে পটাশিয়াম। তারপর দেখো কোবাল্ট আছে CO, এগুলো কিন্তু সব হচ্ছে কি আমাদের জানো, এগুলো কিন্তু সব আমাদের কি মাইক্রোনিউট্রিয়েন্টস এর ভিতরে আছে, তাই না? তারপর দেখো কার্বনে কি সি আছে, জিঙ্ক মানে Zn, জিঙ্ক ট্যাবলেট বাচ্চাদের অনেক খাওয়াই, তাই না? ডায়রিয়া হলে জিঙ্ক দেয়।
তারপর কি আছে আমাদের ব্রোমিন অ্যাটম বা Br, মার্কারি মানে Ag, এই যে এটার স্থিতিস্থাপকতা সব থেকে বেশি মার্কারি, তাই না? এটা হচ্ছে আমাদের পারদ বা বাংলায় বলে পারদ, ঠিক আছে? এটা কিন্তু আমাদের যে জন্মাপি, তাই না? এটার সাথে এটাতে থাকে, তাই তো? আচ্ছা, মার্কারি। তারপর গোল্ড মানে Au, ক্লিয়ার? সো পরীক্ষা যদি আসে এখান থেকে যে কোনোটা, তো তোমাদের কিন্তু বুঝতে পারতে হবে, পরীক্ষা আসতে পারে যে সোডিয়ামের আমাদের সংকেত কোনটি বা সিম্বল কোনটি, বা পরীক্ষা যে জিঙ্কের সিম্বল কোনটি, ঠিক আছে? বা পরীক্ষা আসলে যে মার্কারি সিম্বল কোনটি, ঠিক আছে? ওকে, তোমরা সবাই @ফলোয়ার দিতে পারো, তাই না? @দিয়ে কি দেবা? ফলোয়ার্স, FOLLOW দিলেই কিন্তু ফলোয়ার চলে যাবে, তাই না? ERS, ফলোয়ার্স দিলেই তোমাদের কিন্তু সব বন্ধুদের তোমরা অটোমেটিক মেনশন হয়ে যাবে, ক্লিয়ার? এইটা করো সবাই, দিয়া ফলোয়ার দাও সবাই, যারা যারা এই মুহূর্তে তোমরা লাইভে আছো আমাদের সাথে, দাও, দিয়ে কি দেবা? ফলোয়ার দিবা, ঠিক আছে? দিয়ে ফলোয়ার্স, FOLLOWERS। দেখি কে কে ফলোয়ার দেয়, জাস্ট একটু দেখি কে কে কমেন্ট করছে। হ্যাশ দিবা না, দাও, হ্যাশ দিলে হবে না, এটা দাও, ফলোয়ার্স, তাহলে কিন্তু সবাই মেনশন হয়ে যাবে তোমাদের যারা বন্ধু আছে। সো এখানে কারেক্ট আনসার আমাদের কোশ্চেন আসছিল কি, যে হোয়াট ইজ দ্য সিম্বল অফ এলিমেন্ট অফ পটাশিয়াম? সো পটাশিয়ামের সিম্বল হচ্ছে আমাদের কে মানে হচ্ছে পটাশিয়াম, ওকে? সো পরীক্ষা যেখান থেকে আসুক তোমাদের কিন্তু পারতে, আমাদের আম্বিয়া ইসলাম সে ফলোয়ার্স লেখছে, তারপরে শেলি খাতুন ফলোয়ার্স, আমাদের নবীনা আক্তার সে ফলোয়ার্স। তো সবাই দিয়ে কোনো স্পেস দিবা না। আমাদের SS শারমিন সুলতানা, তোমরা দিয়ে কি কোনো স্পেস দিবা না, ক্লিয়ার? কোনো স্পেস কিন্তু দিবা না, বুঝতে পারছো? ওকে, আচ্ছা। সো অনেকেই তোমরা যারা যারা এখন ক্লাসটি শেয়ার করোনি সবাই শেয়ার করে দাও। এই মুহূর্তে মাত্র 48টা শেয়ার কিন্তু হয়েছে, আরো অনেকগুলো শেয়ার চাই। আতকিয়া, আরুফ সবাই শেয়ার করছে, আমাদের শুভ্রা, মিষ্টি, স্বপ্না, নূর, সবাইকে থ্যাংক ইউ। আমাদের নুসবা খাতুন। সো দেখো আমাদের এই যে এখান থেকে আমরা যেহেতু এগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা একটু পড়েছিলাম, সো এখন আমরা এখানে আমরা যে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেগুলো আমরা উপরে পড়াইছি এগুলো সব কি মাইক্রোনিউট্রিয়েন্টস। সো এখন আমরা একটু পড়ে নেব কি ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস। পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট। সো এই যে ম্যাক্রো মানে কি বড়, তাই না? এই যে ম্যাক্রো মানে বড়, ম্যাক্রো মানে হচ্ছে বড়, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে কি আছে আমাদের? এই যে ম্যাক্রোর মধ্যে কি আছে আমাদের দেখো, এই যে কি কি আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। পরীক্ষায় আরো আসতে পারে যে নিচের তোমাদের MCQ-তে আসতে পারে নিচের কোনটি কার্বোহাইড্রেটের সোর্স বা সোর্স অফ কার্বোহাইড্রেট কি আছে? ব্রেড, সিরিয়াল, কর্ন, ফ্রুটস, আমাদের বাচ্চা যা আছে, রাইস, বিনস, এগুলো সব হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে সব আমাদের কি কার্বোহাইড্রেট। আর এই যে প্রোটিনের মধ্যে কি আছে আমাদের? চিকেন, এগ, কি আছে? পর্ক, তারপর সয়, টার্কি, তারপর লো ফ্যাট মিল্ক, লো ফ্যাট কি গ্রিক ইয়গার্ট, তারপর কি আছে? বিনস, তারপর পিস, সো ইয়গার্ট, এভরিথিং সবকিছু, এগ, চিজ সবকিছু কি আছে আমাদের? এটা। আর আমাদের ফ্যাটের মধ্যে কি আছে দেখো, এই ফ্যাটের ভিতরে কি আছে? এই যে অ্যাভোকাডো, বাটার, অয়েল, বিভিন্ন ধরনের অয়েল, অলিভস, এগুলো হচ্ছে সবকিছু কি, বা বিভিন্ন ধরনের বাদাম, এগুলোতে মধ্যে কি আছে? ফ্যাট। পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি ফ্যাটের উৎস, ওকে? যারা এখনো ক্লাসটি শেয়ার করনি দ্রুত শেয়ার করে দাও, মাস্ট বি। এবং আজকের অ্যানালিসিস ক্লাস দিয়ে দেখবা পরীক্ষায় তোমরা মাস্ট বি কিন্তু কমন পাবে, পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এখন দেখো এই যে মাইক্রোনিউট্রিয়েন্টস কি আছে? মাইক্রোনিউট্রিয়েন্টস। সো পরীক্ষা আসতে পারে নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্টস, ঠিক আছে? সো তার আগে সবাই মাথায় রাখবা ম্যাক্রো কি আর মাইক্রো কি। ম্যাক্রো হচ্ছে তিনটা, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। কি? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। দেখো এই যে মাইক্রোর মধ্যে কি আছে? ভিটামিন সি, ক্যালসিয়াম, ভিটামিন যেগুলো আছে সব, আয়রন, দেখো ম্যাগনেসিয়াম, ফোলেট, পটাশিয়াম, কপার, ভিটামিন A, D, E, K সব, ঠিক আছে? ভিটামিন A, D, E, K সব আছে। তারপর কি আছে দেখো? আয়োডিন, রিবোফ্লাভিন, তারপর কি আছে আমাদের? সিলেনিয়াম, থায়ামিন,
ভিটামিন B6, ক্রোমিয়াম, নায়াসিন, তারপর কি আমাদের কি আছে সালফার, ফ্লুরাইড, ম্যাঙ্গানিজ, সব কিছু হচ্ছে আমাদের মাইক্রো নিউট্রিয়েন্টস। বুঝতে পারছো? ওকে, বা খনিজ, এটাকে বাংলায় কি বলে? খনিজ পদার্থ বা খনিজ। ক্লিয়ার? ওকে, সো তোমরা যারা যারা @ দিয়েছো, মেঘ কন্যা, শিখা, আমাদের শিলিখা, তুমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা আমাদেরকে সবসময় সাপোর্ট করো এবং তোমরা যারা আমাদের ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারো, সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো তোমরা যারা এখনো আগের ক্লাসগুলো যারা দেখো না পেজ থেকে অবশ্যই দেখে নাও, কারণ আগের ক্লাসগুলো যারা মিস করছো তারা কি জীবনে অনেক বড় মিস করে ফেলছো যারা আমাদের ক্লাস না করছো। কেমন? বুঝতে পারছো? তোমাদের দেখি যে অন্যান্য কোচিং গুলাতে ছোট ছোট বাচ্চারা ক্লাস নেয়, তাই না? বাট তারা কি উচ্চারণ করে, কি পড়ায় নিজেরাও কিন্তু জানে না। ওদের মাঝে মাঝে আসে লাইভ গুলা, ঠিক আছে? ওকে, সো হচ্ছে দেখো কি আছে পরেরটা, দ্য অন ডিউটি নার্স চেক দ্য পেশেন্ট টেম্পারেচার। দেখো কে কে এটার কোশ্চেন আনসার পরে একটু কমেন্ট করে জানাবা। মনে করো তুমি একজন অন ডিউটি নার্স, ঠিক আছে? মনে করো তুমি একজন অন ডিউটি নার্স, চেক দ্য পেশেন্টস টেম্পারেচার। মনে করো তুমি পেশেন্টের টেম্পারেচার চেক করছো আফটার গিভিং ট্যাবলেট প্যারাসিটামল। মনে করো তোমার ওয়ার্ডে একজন রোগী আসছে, তুমি দেখছো তার জ্বর আছে, তো জ্বর দেখার পরে তুমি তাকে হচ্ছে প্যারাসিটামল দিলা, ঠিক আছে? এই প্যারাসিটামল দেওয়ার কিছুক্ষণ পরে বা আধা ঘন্টা পরে তুমি আবারও হচ্ছে তুমি তার টেম্পারেচার মাপলা। এখন এইটা হচ্ছে নার্সিং প্রসেসের মধ্যে কোন স্টেজের মধ্যে পড়ে? এটা নার্সিং প্রসেসের কোন স্টেজের ভিতরে পড়ে? অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইভ্যালুয়েশন। আমাদের নুসপা খাতুন সে বলছে ইভ্যালুয়েশন। তোমরা কে কে পারো একটু কমেন্ট করে জানাও যে তুমি একজন অন ডিউটি নার্স, তুমি একটা পেশেন্টকে প্যারাসিটামল দেওয়ার পরে তুমি তার আবার টেম্পারেচার দেখতেছো। এখন এই যে টেম্পারেচার তুমি দেখতেছো, এটা নার্সিং প্রসেসে কোন স্টেজের ভিতরে পড়ে? অ্যাসেসমেন্ট নাকি ডায়াগনোসিস নাকি প্ল্যানিং নাকি ইভ্যালুয়েশন? আমাদের শুভ্রা মিস্ত্রি ইভ্যালুয়েশন, শেলি খাতুন সে লাগছে ইভ্যালুয়েশন। সবাই দ্রুত কমেন্ট করে দেখি কে কে পারো। ইভ্যালুয়েশন, তোমরা সবাই কিন্তু বলছো ইয়েস, কারেক্ট অ্যান্সার ইজ কি ইভ্যালুয়েশন। ওকে, সো দেখো এখন আমরা এখানে আমাদের যে নার্সিং প্রসেসটা আছে একটু তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো এই যে অ্যাসেসমেন্ট যে অংশটা আছে, অ্যাসেসমেন্ট করা একজন পেশেন্টকে, যে হেলথ অ্যাসেসমেন্ট করা, তাই না? এই যে হেলথ অ্যাসেসমেন্টের কয়টা টেকনিক আছে? 4টা টেকনিক। এর আগের ক্লাসে আমরা পড়াইছিলাম তোমাদেরকে যে হেলথ অ্যাসেসমেন্টের কি 4টা টেকনিক আছে, তাই না? ওকে, তারপর কি আছে দেখো, এই যে আমাদের অ্যাসেসমেন্ট মূলত আমরা করছি কি, যে মনে করো এসে দেখলাম যে একটা পেশেন্টের জ্বর, তাই না? তো অ্যাসেসমেন্ট করে তাকে আমরা জ্বর দেখলাম, তো তাকে অ্যাসেসমেন্ট করলাম কি দিয়ে? মনে করো থার্মোমিটার দিয়ে তাকে অ্যাসেসমেন্ট করলাম, এটা হলো অ্যাসেসমেন্ট পার্ট গেল। তো ডায়াগনোসিস করে দেখলাম যে তার কি টেম্পারেচার আছে, ঠিক আছে? তো নার্সিং ডায়াগনোসিস কি আসবে? টেম্পারেচার আসবে। নার্সিং ডায়াগনোসিস কিন্তু কখনো ফিভার হবে না, ঠিক আছে? কি হবে? নার্সিং ডায়াগনোসিস টেম্পারেচার। তো তখন আমরা তাকে মনে করো ওকে, সো তখন কি দেখলাম? তার শরীরে কি আছে? টেম্পারেচার ইনক্রিজ টেম্পারেচার। তারপর তাকে আমরা প্ল্যান করলাম যে তাকে একটি ট্যাবলেট বা একটা ট্যাবলেট প্যারাসিটামল দিলাম। এই প্যারাসিটামল দেওয়ার পরে আবার আমরা তাকে হচ্ছে তাকে আবার জ্বর মাপার পরে দেখলাম। সো এটা কি হচ্ছে? আমাদের ইভ্যালুয়েশন। ওকে, সো কারেক্ট আনসার কি হচ্ছে? ইভ্যালুয়েশন। ওকে, সো এই যে প্ল্যানিং কি করলাম যে তাকে ট্যাবলেট দিব, আর এই যে ইমপ্লিমেন্টেশন মানে কি? তাকে ট্যাবলেটটা খাওয়াই দিলাম, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন মানে কি? বাস্তবায়ন করা। আর প্ল্যানিং হচ্ছে তাকে যে আমরা এই যে প্যারাসিটামলটা দিব, এটা হচ্ছে কি প্ল্যানিং। আর ইভ্যালুয়েশন কি? এর পরে আবার যখন তার আমরা টেম্পারেচার মাপবো তখন এটা কি হচ্ছে? ইভ্যালুয়েশন। ক্লিয়ার? ওকে, সো কোশ্চেন যদি এখান থেকে আসে তোমাদের কিন্তু অবশ্যই পারতে হবে। ক্লিয়ার? ওকে, তারপর দেখো এখানে একটা কোশ্চেন আছে, ইন হেমোপটাইসিস দ্য
কালার অফ দ্য ব্লাড উইল বি। হেমাপটোসিস মানে কি দেখো, হেমাপটোসিস মানে হচ্ছে যে কফের সাথে রক্ত যাওয়া, তাই না? হেমাপটোসিস মানে কি যে কফের সাথে রক্ত যাওয়া। এখন এই যে হেমাপটোসিস হলে আমরা যে ব্লাডটা যাবে এটা কোন ধরনের ব্লাড যাবে? ডার্ক রেড, ব্রাইট রেড, বা ব্রাউন, বা নন অফ দিস, বা কোনটাও না? একটু কমেন্ট করে জানাও তোমরা যারা যারা দেখছো এই মুহূর্তে আমাদের লাইভটি। সয়ের হচ্ছে বি, লেখছো ব্রাইট রেড। ইয়েস, সয়ের যে বি, আমরা যে হেমাপটোসিস মানে কি? হেমাপটোসিস মানে হচ্ছে দেখো আচ্ছা, এই যে হেমাপটোসিস, হেমাপটোসিস মানে কি দেখো, এই যে হেমাপটোসিস মানে হচ্ছে কি ব্লিডিং উইথ কফিং, ঠিক আছে? যে কফের সাথে রক্ত যাওয়া, এবং এটার সাথে কি যাবে? একদম কি তাজা রক্ত, বা আমাদের একবার ব্রাইট রেড রক্ত যাবে। এটাকে কি বলে? এটা একটা নাম আছে, রেড ফ্ল্যাগ অফ হেমাপটোসিস। এই যে হেমাপটোসিসের সাথে যে আমাদের ব্রাইট রেড রক্ত যায়, এটা পরীক্ষা আসতে পারে যে রেড ফ্ল্যাগ অফ হেমাপটোসিস। কি রেড ফ্ল্যাগ অফ হেমাপটোসিস? ওকে, সো দেখো এখানে আমরা এই যে ব্লিডিং হওয়া বা বিভিন্ন সময় ব্লিডিং হওয়া, এটার যে আরো যে সকল কন্ডিশন আছে এগুলো একটু জেনে নেই। যে ম্যালেনা, তাই না? দেখো এখানে কি আছে, এই যে ম্যালেনা মানে কি? ম্যালেনা হচ্ছে কি আমাদের ডার্ক ব্ল্যাক, আমাদের যে পায়খানা যদি কালো হয় সেটাকে কি বলে? আমাদের ম্যালেনা বলে। আর এটা কি কারণে হয়? আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং। পরীক্ষা আসতে পারে, যদি পরীক্ষা আসে যে ম্যালেনার কজ কি, বা ম্যালেনা কেন হয়ে থাকে, কি আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং। দ্যাট মিনস আমাদের যে আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে ট্রাক, এটা কোনটা আছে? মুখ থেকে শুরু করে আমাদের স্টোমাক পর্যন্ত, তাই না? আপার পার্ট যেটা একেবারে ডিউরেমা পর্যন্ত। ওকে, সো এখানে যদি কোনো আমাদের ইসোফেগাসে যদি কোনো ব্লিডিং হয়, বা স্টোমাক যদি কোনো ব্লিডিং হয়, ঠিক আছে, এইটার কজ হচ্ছে কি ম্যালেনা। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো এখানে আমাদের যদি হেমাটেমাসিস আমরা যদি দেখি, দেখো এই যে হেমাটেমাসিস হচ্ছে কি আমাদের ব্লিডিং উইথ কফিং, এবং এটা যদি রেড কালার হয়, ব্রাইট রেড, এবং এটার একটা কি রেড ফ্ল্যাগ অফ হেমাস্টেসিস আমরা বলে থাকি। সো তখন যদি পরীক্ষায় আসে যে রেড ফ্ল্যাগ অফ রেড ফ্ল্যাগটা, বা নিচের কোন ডিজিজে রেড ফ্ল্যাগ থাকে, তখন কি লিখতে হবে? আমাদের হেমাপটাইসিস, বা এটাকে কি ফ্রেশ ব্লাড, তাই না? আচ্ছা, তারপর দেখো এখানে কি আছে আমাদের হেমাটেমাসিস। যদি পরীক্ষা আসে যে ভমিটিং উইথ ফ্রেশ ব্লাড, ঠিক আছে, ভমিটিং উইথ ফ্রেশ ব্লাড, এটা কি? তাহলে কিন্তু তোমাদেরকে বলতে হবে কি হেমাটেমাসিস। ক্লিয়ার? তারপর দেখো এই যে ইপিস্টেসিস মানে কি নাক দিয়ে রক্ত পড়া, আমরা সবাই জানি, তাই না? ইপিস্টেসিস মানে হচ্ছে যে নোজ ব্লিডিং, বা নাক দিয়ে রক্ত পড়া, ঠিক আছে? সো ব্লাড নিয়ে আমাদের যতগুলো কন্ডিশন আছে, মেডিকেল কন্ডিশন, সবগুলো কিন্তু তোমাদেরকে পড়াই দিলাম, এবং পরীক্ষা আসলে কিন্তু তোমাদের এখান থেকে পারতে হবে, এবং পরীক্ষা আসলে কিন্তু এখান থেকেই কোশ্চেন হবে। এর বাইরে কিন্তু কোনো ধরনের কোনো কোশ্চেন নাই অ্যাসোসিয়েটেড। ওকে, সো আমরা যখন একটা কোশ্চেন তোমাদেরকে পড়াই, এর অ্যাসোসিয়েটেড যত কোশ্চেন থাকে, ওকে, সবকিছু কিন্তু পড়াই, যাতে পরীক্ষা আসলে এর বাইরে থেকে কোনো কোশ্চেন না আসে। তারপর দেখো এখানে 3 টাইপস অফ ব্লিডিং, আমাদের 3 টাইপস অফ মেইন ব্লিডিং হয়। দেখো যে যদি পরীক্ষা আসে যে ব্লিডিং এর টাইপস কত প্রকার, মেইন টাইপস হচ্ছে আমাদের 3 প্রকার, তাই না? 3 প্রকার কি আছে? আর্টারিয়াল, যেটা আমাদের আর্টারিতে হয় ব্লিডিং, তাই না? আরটাকে ভেনাস ব্লিডিং এন্ড ক্যাপিলারি ব্লিডিং, ঠিক আছে? এই 3 ধরনের ব্লিডিং হয়ে থাকে, আর্টারিয়াল ব্লিডিং, ভেনাস ব্লিডিং এবং ক্যাপিলারি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, সো হচ্ছে এই যে এরপরে কি আছে দেখো, যে হেমাচুরিয়া। হেমাচুরিয়া মানে কি? যদি প্রস্রাবের সাথে হচ্ছে আমাদের রক্ত যায়, যদি পরীক্ষায় আসে যে ব্লাড উইথ ইউরিন ইজ কল্ড, কি হবে? হেমাচুরিয়া, তাই না? এই হেমাচুরিয়া কি অন্যতম সাইন হচ্ছে আমাদের নেফ্রোটিক সিনড্রোমের সাইন, ঠিক আছে? নেফ্রোটিক সিনড্রোম, ঠিক আছে? আমাদের নেফ্রোটিক সিনড্রোমের অন্যতম একটি সাইন হচ্ছে কি আমাদের হেমাচুরিয়া। ক্লিয়ার? ওকে, তারপর কি আছে দেখো, যদি আমাদের চোখের, দেখো আমাদের চোখের ভিতরে যদি কোনো ব্লিডিং হয়, এটাকে কি মানে আমাদের হাইফিমা, আর কি হেমোথোরাক্স। হেমোথোরাক্স, থোরাক্স মানে কি চেস্ট, তাই না? থোরাক্স মানে হচ্ছে আমাদের কি এই চেস্ট, এই চেস্টের ভিতরে যদি ব্লিডিং হয়, এটা কি আছে? যে হেমোথোরাক্স কি হচ্ছে? ইজ কালেকশন অফ দ্য ব্লাড ইন দ্য স্পেস বিটুইন দ্য চেস্ট ওয়াল এন্ড দ্য লাংস, যেটাকে বলে প্লুরাল ক্যাভিটি। যদি প্লুরাল ক্যাভিটিতে হচ্ছে ব্লাড জমে বা ব্লিডিং হয়, সেটাকে কি বলি আমরা? হেমোথোরাক্স। আর এই প্লুরাল ক্যাভিটি যদি কি জমে? ফ্লুইড বা পানি, FLUID, তখন কি বলে? প্লুরাল ইফিউশন, তাই না?
তখন কি বলি, প্লুরাল ইফিউশন। ক্লিয়ার? ওকে, সো এইগুলো কিন্তু তোমাকে পরীক্ষায় আসলে অবশ্যই তোমাকে পারতে হবে, এবং এই টপিকগুলোতে কিন্তু তোমার লাইসেন্সিং পরীক্ষা বা পোস্ট বেসিক বা অন্যান্য যে কম্পিটিটিভ যে এক্সাম গুলো আছে নার্সের, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। ক্লিয়ার? ওকে, সো দেখো পরের যে কোশ্চেনটা আছে, দা অ্যান্টিডটস অফ প্যারাসিটামল। একটু আগে তোমাদেরকে যে কোশ্চেনটা ছিল, সো দেখো অ্যান্টিডটস মানে কি? অ্যান্টিডটস হচ্ছে কোন ড্রাগের অ্যান্টিডটস মানে হচ্ছে, এটা একটি ফার্মাকোলজির একটি কোশ্চেন, বা ফার্মাকোলজি থেকে তোমাদের কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে পারে যে অ্যান্টিডটস। সো অ্যান্টিডটস মানে হচ্ছে যদি কোনো ওভারডোজ বা কোনো ড্রাগের যদি টক্সিসিটি হয়, ঠিক আছে, মনে করো তুমি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেললা বা তুমি অনেকগুলো প্যারাসিটামল খেয়ে ফেললা, তখন তোমাকে রিকভারি করার জন্য যে অন্য যে মেডিসিনটা দেওয়া হয় তোমাকে এই টক্সিসিটি রিমুভ করার জন্য, সেটাই কি হচ্ছে আমাদের কি প্যারাসিটামল। সো দেখো এখানে কি আছে আমাদের, আমাদের কি আছে সাইক্লোফ্লোমাইড, তারপর কি আছে আমাদের সাইক্লোস্প্রিন, তারপর কি আছে আমাদের ডাইক্লোফেনাক, এবং এন এসিটাল সিস্টিন। সো কোনটা হবে? সাতের হচ্ছে বলছে যে ডি, আমাদের আফিফা হক সে বলছে ডি, এন অ্যাসিটাল সিস্টিন। ওকে, সো দেখো এখন আমরা একটু অ্যান্টিডটস এর ভিতরে আরো কি কি কোশ্চেন বা অ্যান্টিডটস আমাদের নরমাল যেগুলো যে ড্রাগ গুলো যে অ্যান্টিডটস গুলো আছে এগুলো একটু তোমরা পড়ে নিবা, ঠিক আছে? ওকে, সো দেখো এই যে হেপারিন, এগুলো পরীক্ষায় আসে। যেহেতু পরীক্ষায় যদি আসে তোমার, মনে করো তুমি একটা পেশেন্টকে হেপারিন দিচ্ছ, যদি পরীক্ষা আসে যে তুমি একটা পেশেন্টকে কি দিচ্ছ, হেপারিন, যেহেতু এটা আমরা অনেক সময় কি পেশেন্টদের দিয়ে থাকি যাদের হচ্ছে কি লাং এ কনজেশন হতে পারে, ঠিক আছে, এমন রোগীদের বা প্যারালাইসিস যাদের আছে, তাই না, তাদের হতে পারবে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, ঠিক আছে, বা বার্ন হওয়ার পরে, যাদের 3rd ডিগ্রি বার্ন হয় তাদেরকে আমরা এগুলো দিয়ে থাকি। তারপরে কি দেখো এই যে হেপারিন যদি আমরা দেই, তোমাকে একটা ড্রাগ হচ্ছে রেডি রাখতে হবে, যদি এটার ওভারডোজ হয় বা এটা যদি টক্সিসিটি হয়, সেটার নাম কি প্রোটামিন সালফেট, পরীক্ষায় আসতে পারে। কি আসতে পারে? প্রোটামিন সালফেট। আর এই হেপারিন কি অ্যান্টিকোয়াগুলেন্ট, তাই না, পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট এই যে হেপারিন আছে, আর একটা কি আছে ওয়ারফেরিন, তাই না, হেপারিন অথবা ওয়ারফেরিন এগুলো হচ্ছে কি আমাদের এই যে হেপারিন বা ওয়ারফেরিন। যদি পরীক্ষা আসে নিচের কোনটি হচ্ছে ওয়ারফেরিন, হেপারিন বা ওয়ারফেরিন, এগুলো কি আমাদের অ্যান্টি কোয়াগুলেন্ট এজেন্ট বা অ্যান্টিকোয়াগুলেন্ট। মানে কি এটা রক্ত জমাট বাঁধতে দেয় না, এই জন্য কিন্তু আমরা যখন সিভি লাইন করি, এই সিভি লাইনগুলো এগুলো ওয়াশ করার জন্য এই যে হেপারিন ইউজ করি, তাই না? আচ্ছা, ওকে, সো এই হেপারিনের যদি আমরা অ্যান্টিডটস হচ্ছে আমাদের প্রোটামিন সালফেট। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো আমাদের আর কি কি আমাদের দেখো ডিজক্সিন, দেখো এটা একটি কার্ডিয়াক, আমাদের কি কার্ডিয়াক ফেলিওর এই যে ডিজক্সিন দিয়ে থাকি, তাই না, ডিজক্সিন বা ডিজিটক্সিন এগুলো দিয়ে থাকে। এরা কি করে, কার্ডিয়াক ফেলিওর কি আমাদের পাম্প কমে যায় হার্টের, সো তখন থেকে এটা পাম্পটাকে বাড়াই দেয়। সো এটা কি আমাদের হচ্ছে, এটা যদি অ্যান্টিডটস ধরি তাহলে কি হচ্ছে আমাদের ডিজি ব্যান্ড, তাই না? আচ্ছা, তারপর আর কি আছে আমাদের টেলিয়ন, এটা যদি আমরা অ্যান্টিডটস হচ্ছে আমাদের কি মিউকোমিস্ট। ক্লিয়ার? তারপর এই যে দেখো আমাদের এই যে বেনজোডায়াজিপিন, ঠিক আছে, বেনজোডায়াজিপিন, এটা হচ্ছে অ্যান্টিডটস কি আমাদের রোমাজিকন, ঠিক আছে। ওকে, তারপরে আমরা আরো যেগুলো কমন ড্রাগ আছে, এই দেখো এই যে এসিটামিনোফেন। আমরা একটু আগে তোমাদের একদম প্রথম কোশ্চেনটা ছিল কি যে এই যে প্যারাসিটামলটাকে হচ্ছে এক ধরনের কি অ্যানালজেসিক, এবং এটাকে কি বলা হয় এসিটোমিনোফেন। সো এই এসিটোমিনোফেন বা প্যারাসিটামল এইটার যে অ্যান্টিডট সেটা কি, এটা বা এই প্যারাসিটামল যদি কেউ তোমরা বেশি করে খেয়ে ফেলো বা এটা যদি টক্সিসিটি হয় বা ওভারডোজ হয়, তখন এটা অ্যান্টিডটস কি হবে এন অ্যাসিটাল সিস্টিন। ওকে, আচ্ছা, তারপর আর কি কি আছে দেখো আমাদের এই যে বিটা ব্লকার যেগুলো আছে, এই যে বিটা ব্লকারস যেগুলো আছে, ঠিক আছে, এদের জন্য আমাদের অ্যান্টিডটস কি আমাদের গ্লুকাগন, ঠিক আছে, বিটা ব্লকারস এর জন্য। তারপর আমাদের কি আছে অ্যাসপিরিন, এই যে অ্যাসপিরিন, এটা কি ছিল আমাদের এনএসএআইডি, এটার জন্য আমাদের অ্যান্টিডটস কি সোডিয়াম বাইকার্বনেট,
ঠিক আছে। আচ্ছা এই তারপর কি দেখো, এই যে মিথোট্রেক্সেট, তোমরা যে আছে ট্রাকজিল দাও তাই না, ট্রাকজিল দাও অনেকে তাই না, এই যে আমাদের নাভির পাশে দেই আমরা, ঠিক আছে, এই যে সাবকিউটেনিয়াস লেয়ারে দেই নাভির পাশে তাই না, ট্রাকজিল। তোমরা কে কে দিছো এই ড্রাগটা ট্রাকজিল? একদিন এক পাশে দিতে হয়, পরের দিন আরেকদিন আরেক পাশে দিতে হয়, তাই তো? ওকে, সো এই যে দেখো, এই যে যদি হচ্ছে তোমরা ট্রাকজিলের ওভারডোজ বা টক্সিসিটি হয়, তখন এটার জন্য আমরা কি দিব, ভিটামিন কে দিব অথবা এফএফপি বা প্লাজমা, তাই না? ওকে, আচ্ছা তারপর দেখো আমাদের কি আছে, সো এই অ্যান্টিডোটস কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে, অ্যান্টিডোটস কিন্তু পরীক্ষায় আসতে পারে তোমাদের, এই এগুলো কিন্তু জানতে হবে তোমাদের। তোমরা অ্যান্টিডোটস কে কে এর আগে এগুলো মুখস্থ করছো একটু কমেন্ট করে জানাও, বা তোমরা তোমাদের কাদের জানা নাই যে অ্যান্টিডোটস গুলোর নামগুলো, তোমাদের কার কার জানা নাই একটু কমেন্ট করে জানিয়ে দাও, বা তোমরা কে এর আগে জানতা না যে অ্যান্টিডোটস কি আসলে, ঠিক আছে। আচ্ছা তারপর ইনসুলিন দেখো, এই যদি ইনসুলিনের পরিমাণ যদি কমে যায়, বা এই যে ইনসুলিনের জন্য যে ইনসুলিনের যদি কোনো টক্সিসিটি হয়, এটার জন্য আমরা কি দেই, গ্লুকোজ দেই তাই না। আচ্ছা এই যে আইসোনিয়াজাইড দেখো, এই যে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, এগুলো কিসের জন্য দেই, আমাদের টিবি বা যক্ষা হলে এগুলো আমরা দেই তাই না। এই যে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন পরীক্ষা আসতে পারে যে টিবির জন্য তোমরা কোন ড্রাগ গুলো দিয়ে থাকি তাই না, টিউবারকুলোসিসের জন্য কোন ড্রাগ গুলো দিয়ে দেয়, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন এগুলো তাই না। আচ্ছা ওকে, সো এগুলো একটু তোমরা সবাই পড়ে নিবা। সো কমন যেগুলো আছে বা কমন যে অ্যান্টিডোটস গুলো আমি জানতাম না ভাইয়া, সো লুবাবা লাবণ্য, সো থ্যাংক ইউ। তোমরা এরপরে হচ্ছে এগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু তোমরা অ্যান্টিডোটস কি এগুলো বুঝবা না, এবং অ্যান্টিডোটস কোন ড্রাগের অ্যান্টিডোটস কোন ড্রাগ এটা তোমরা জানবা না, ক্লিয়ার। সো এগুলো তোমাদের জানতে হবে। সো লুবাবা ছাড়া কি সবাই তোমরা এটা পারতা নাকি? ওকে, তোমরা পারতা, কারণ হচ্ছে এর আগে আমরা কিন্তু পড়াইছি, এবং আমাদের গার্ডিয়ানের যে স্পেশাল ব্যাচ তোমরা দেখতে পাচ্ছ, ওকে, এই যে স্পেশাল ব্যাচ, এই স্পেশাল ব্যাচে কিন্তু আমরা একবারে এই ধরনের সুপার লেভেলে আলোচনা করে থাকি তাই না। সো তোমরা যারা যারা এখন আমাদের এই যে স্পেশাল ব্যাচে নাই, সো ইউ ক্যান জয়েন উইথ আস, ওকে। সো যারা লাইসেন্স পরীক্ষাতে একদম শতভাগ সুপার ডুপার একটা রেজাল্ট করতে চাও, সো ইউ ক্যান। আমি জানতাম ভালো করে না ভাইয়া, ইয়েস থ্যাংক ইউ। সো হচ্ছে এরপর থেকে কিন্তু তোমাদের অবশ্যই এটা পারতে হবে, ক্লিয়ার। ওকে, সো তোমাদের যদি পরীক্ষায় এটা আসে যে দা অ্যান্টিডোটস অফ প্যারাসিটামল, সো প্যারাসিটামল কি, এসিটামিনোফেন, এটা আরেকটা নাম কি, এসিটামিনোফেন, ঠিক আছে, এসিটামিনোফেন। ওকে, সো এটার কি আমাদের অ্যান্টিডোটস এন অ্যাসিটাল সিস্টিন, ক্লিয়ার। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের কোয়েশ্চেন, দ্য ফিফথ ভাইটাল সাইন। ফিফথ ভাইটাল সাইন কোনটা বলো আমাদের, মিন আর্টেরিয়াল প্রেশার, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, বা দেখো SpO2 পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, এবিজি আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। এবিজি মানে কি, আর্টারিয়াল ব্লাড গ্যাসেস, এবিজি মানে কি, আর্টারিয়াল ব্লাড গ্যাস। আর্টারিয়াল ব্লাড গ্যাস মানে কি, দেখো এই যে ব্লাড গ্যাস মানে কি, আমাদের ব্লাডের ভিতরে কি থাকে বলতো, আমাদের ব্লাডে যে গ্যাসগুলো থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, অথবা হাইড্রোজেন থাকতে পারে তাই না, এগুলো থাকে। সো এগুলোর ব্যালেন্স ঠিক মতো আছে কিনা, এই জন্য কিন্তু এই যে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে থাকে, ক্লিয়ার। বা পেইন, তোমরা একটু বলো আমাদের ফিফথ ইয়েস, তোমরা সবাই অ্যান্সার করেছো, আফিফা হক, যারা যারা অ্যান্সার করো না তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে, ওকে, অ্যান্সার কিন্তু করতে হবে। আমাদের শিউলি, তুহিন ফারিয়া, আফিফা, মেঘকন্যা, শিউলি, আমাদের সাবিনা আক্তার, তারা কিন্তু সবাই কমেন্ট করেছে, ওকে। সো দেখো আমরা একটু ওকে, তো এবিজি কিন্তু আমরা মূলত দেখে ফেললাম তাই না। ওকে, আচ্ছা একটু আগে আমরা যে কোশ্চেনটা এর আগের যে কোশ্চেনটা ছিল মূলত যে আমরা যে হেপারিন নিয়ে তোমাদের পড়াইছিলাম, তো আমরা যে হচ্ছে যে সিভিলাইন, আমরা যে সিভিলাইনের যে সিভিলাইন যে ওয়াশ করে থাকি তাই না হেপারিন দিয়ে, এখন পরীক্ষা আসতে পারে যে সিভিলাইনটা আমরা নিচের কোন ভেইনে করে থাকি তাই না। তোমরা কে কে জানো যে সিভিলাইন আমরা কোথায় করে থাকি? সিভিলাইন আমরা মূলত নর্মালি এখানে যেটা করি যে সেটা কি আমাদের যে ইন্টারনাল জগুলার আর্টারি, ঠিক আছে। ওকে, আচ্ছা
সো তারপর দেখো এই যে ভাইটাল সাইন যেগুলো আছে আমাদের, দেখো এই যে ভাইটাল সাইন আমাদের ফার্স্ট যে ভাইটাল সাইন কি বডি টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচার, সেকেন্ড হচ্ছে পালস, থার্ড হচ্ছে আমাদের, আবার দেখো এই যে গতকালকে আমরা পড়াইছিলাম যে তোমার এই যে পালস, তাই না, পালস আমরা এই যে ব্রাকিয়াল রেডিয়াল সব জায়গায় পালস পেয়ে থাকি, তো এখানে আরেকটা পালস আছে, সেটা কি আছে, সেটা হচ্ছে কি অ্যাপিক্যাল পালস, তাই না। আমরা সব থেকে অ্যাকুরেট পালসটা কোথায় পাই, অ্যাপিক্যাল রিজিয়নে, ঠিক আছে, যেটা কি বলে অ্যাপিক্যাল পালস, এটা কোথায় থাকে আমাদের হার্টের অ্যাপেক্স, এটা মনে করো একটা হার্ট, ঠিক আছে, হার্টের অ্যাপেক্স, বা এটার লোকেশন করতে পারে হার্টের অ্যাপেক্স বরাবর, অথবা আমাদের যে ট্রাইকাসপিড যে ভালভটা আছে সেই বরাবর, তাই না, যেহেতু হার্টটা আমাদের নিচের দিকে একটু কার্ভ থাকে, বুঝতে পারছো। সো এটা কি আমাদের যে মনে করো এটা হচ্ছে আমাদের সরি ওকে, মনে করো এটা আমাদের হচ্ছে চেস্ট, তাই না, এটা হচ্ছে চেস্ট, এটা হচ্ছে মনে করো ক্লাভিকল। সো কি যে মিড ক্লাভিকুলার যে লাইনটা আছে, এই মিড ক্লাভিকুলার লাইনের ফিফথ যে ইন্টারকোস্টাল স্পেস আছে, মিড ক্লাভিকুলার লাইনের ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে এই অ্যাপিক্যাল পালসটা পাওয়া যায়, বুঝতে পারছো। ওকে, ইন্টারনাল জগুলার ভেইন, ওকে, সো রাফিজুল ইসলাম, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমাদের ফোর্থ যে ভাইটাল সাইন সেটা কি হচ্ছে আমাদের ব্লাড প্রেশার, এন্ড ফিফথ হচ্ছে কি পেইন। সো পেইন স্কেল দেখো, আবার এখানে কিন্তু পেইন স্কেল আছে, তাই না, আমাদের যে ফিফথ যে দেখো এখানে টোটাল 10টা স্কেল আছে, ঠিক আছে, ফিফথ। সো এখানে তোমার পরীক্ষা আসতে পারে যে পেইন স্কেলের সর্বোচ্চ স্কোর কত, 10, পরীক্ষায় আসতে পারে যে আমাদের পেইন যে স্কোর আছে, পেইন স্কেল বা পেইন স্কোর, সো এটার সর্বোচ্চ যে স্কোর সেটা কত, 10, ঠিক আছে, আর সর্বনিম্ন n, সো এইগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে, ওকে। এবং গতকালকে পড়েছিলাম যে কমা, আমাদের যে কমা স্কেল, তাই না, গ্লাসগো কমা স্কেল, এটা সর্বোচ্চ স্কেল কত, 15, তাই না, ওকে, সো এগুলো তোমাদের কিন্তু জানতে হবে, অফকোর্স এগুলো কিন্তু পরীক্ষা আসবে। হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং ফুড আইটেম ইজ দ্য রেস্ট্রিক্টেড ইন দ্য রেনাল ফেইলার, যদি রেনাল ফেইলার হয়, ঠিক আছে, যদি কারো রেনাল ফেইলার হয়, সো সেক্ষেত্রে রেনাল ফেইলার হলে যে তোমাদের কোনটির উপরে রেস্ট্রিকশন থাকতে হবে, যে প্রোটিন ইনটেকের উপরে, আমরা যে প্রোটিন খাই, তারপরে যে এই যে ভাইটামিনস, তারপর কিছু কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট, কোনটার উপরে, কোনটার উপরে, প্রোটিন। ঋতিকা রায়, দেখি দ্রুত কমেন্ট করো প্রোটিন, এবং কি পরিমাণ প্রোটিন আমাদের ইনটেক করা উচিত পার ডে, ঠিক আছে, আমাদের অ্যান্সার করেছো প্রোটিন। তোমরা যদি শেয়ার করো না, আজকের ক্লাসটা কিন্তু 100 শেয়ার হয় না, এটা খুবই দুঃখজনক। সো সবাই 100 শেয়ার কমপ্লিট করো, 100 শেয়ার কমপ্লিট করলেই কিন্তু ইনশাল্লাহ আবার তোমাদের সাথে ইনশাল্লাহ আবার একটা সুপার ডুপার ক্লাস নিয়ে হাজির হবো আগামীকালকে, ক্লিয়ার, ওকে, 1 গ্রাম পার কেজি, ওকে। সো দেখো এখানে কি আছে, আমরা যদি হাই প্রোটিন ইনটেক, যদি একজন নেফ্রোটিক সিনড্রোম, পরীক্ষা কি আছে নেফ্রোটিক সিনড্রোমের জন্য, সো নেফ্রোটিক সিনড্রোমের জন্য আমরা কি বলছিলাম যে তার এই যে একটু আমরা উপরে পড়াইছিলাম যে যদি কারো নেফ্রোটিক সিনড্রোম হয়, তার ওয়ান অফ দ্য মেজর কজেস বা তার যে হচ্ছে আমাদের, দেখো এখানে আর কি আছে, দা হাই প্রোটিন ইনটেক, যদি কোনো নেফ্রোটিক সিনড্রোম রোগী হাই প্রোটিন ইনটেক করে মে লিড টু ইনক্রিজ ইন্টারগ্লোমেরুলার প্রেশার, ওকে। সো এই যে নেফ্রন হচ্ছে কি আমাদের কিডনির একক, তাই না, নেফ্রন, এই নেফ্রনের ভিতরে কি আছে আমাদের গ্লোমেরুলাস আছে, তাই না, গ্লোমেরুলাস, সেখান থেকে ফিল্টার হয়। সো এই যে গ্লোমেরুলার যে ফিল্টারেশন রেট, এটা কিন্তু তখন কিন্তু এটার উপরে প্রেশারটা বেড়ে যাবে, অ্যান্ড দ্য গ্লোমেরুলার হাইপার ফিল্টারেশন, সো দিস ক্যান কজেস দ্য ড্যামেজ দ্য গ্লোমেরুলার স্ট্রাকচার। তখন আমরা যখন কোনো নেফ্রোটিক সিনড্রোমের রোগী যখন হচ্ছে বেশি প্রোটিন খাবে, তখন তার কি হবে, যে গ্লোমেরুলার স্ট্রাকচারটা ড্যামেজ হবে, অ্যান্ড অ্যাগ্রিভেটিং ক্রনিক কিডনি ডিজিজ, এবং তার সিকেডি হয়ে যাবে, ক্রনিক কিডনি ডিজিজ, মানে তার কিডনি ইম্পেয়ারমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, ওকে। সো এ লো প্রোটিন ডায়েট অফ কত, 0.6 থেকে 0.8, 0.6 থেকে 0.8, ঠিক আছে, গ্রাম পার কেজি পার ডে, ওকে, ইজ অফেন রিকমেন্ডেড ফর দ্য ম্যানেজমেন্ট অফ সিকেডি, ঠিক আছে, ওকে।
সো হচ্ছে তাকে প্রতিদিন যদি এই ক্যালকুলেশনটা 0.6 থেকে 0.8 অথবা আমরা প্রতিদিন অ্যাভারেজ যেটা বলি সেটা হচ্ছে কি 80 থেকে 100 গ্রাম, 80 থেকে 100 গ্রাম মাত্র আমরা প্রোটিন ইনটেক করতে পারবে একজন নেফ্রোটিক সিনড্রোমের রোগী। ক্লিয়ার? ওকে। আচ্ছা, সো নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আমরা মূলত পড়ে ফেললাম মোটামুটি সবকিছু। সো সিভিয়ার জয়েন্ট পেইন, দেখো সিভিয়ার জয়েন্ট পেইন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ, নিজের কোন ডিজিজটা হচ্ছে আমাদের সিভিয়ার জয়েন্ট পেইন থাকে? কে কে পারো একটু কমেন্ট করে জানাও। সিভিয়ার জয়েন্ট পেইন আমাদের নিচের কোনটা? ম্যালেরিয়া, ফ্লু, ঠিক আছে, আর তারপর কিছু ডায়াবেটিস মেলাইটাস এবং চিকুনগুনিয়া এন্ড ডেঙ্গু। নেক্সট এই যে ডায়াবেটিস ঠিক আছে, ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস, তাই না? এই যে ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস এটা কিন্তু কিসের কারণে হয়? ডায়াবেটিস মেলাইটাসটা হয় কি ইনসুলিনের ডেফিসিয়েন্সির জন্য, আর ডায়াবেটিস যে কিটো অ্যাসিডোসিস সেটা কি আমাদের অ্যান্টি ডায়াবেটিক হরমোনের কারণে হয়, ঠিক আছে? এটা কম হলে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, বুঝতে পারছো? তো তোমরা আর কেউ মিলাই ফেলবে না যে ডায়াবেটিক মেলাইটাস এবং ডায়াবেটিস যে ইনসিপিটাস, ডায়াবেটিস ইনসিপিটাসটা কি কারণে হয়? আমাদের অ্যান্টি ডায়াবেটিক হরমোনের কারণে, আর এই যে ডায়াবেটিস মেলাইটাস ইনসুলিনের কারণে, ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। চিকেনগুনিয়া এন্ড ডেঙ্গু, সো তোমরা দেখো কি চিকেনগুনিয়া এবং ডেঙ্গু, হ্যাঁ দেখতে পাচ্ছি। আজকের ক্লাসে নতুন কে কে? আজকের ক্লাসটা তোমরা একটু কমেন্ট করে জানাও তো, তোমরা আজকের ক্লাসে কে একেবারেই নিউ, একটু কমেন্ট করে জানাও। আজকের ক্লাসে তোমরা কে একেবারেই নিউ, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, সো দেখি এখানে সব অ্যান্সার করছি আমাদের একসাথে সিভিয়ার জয়েন্ট পেইন থাকবে, তাই না? ওকে, আরেকটা জিনিস বলে কি যে ম্যালেরিয়া হলে কিন্তু কি হয়, ম্যালেরিয়া বা ডেঙ্গু হলে কি হয় আমাদের কি ইন্টারনাল ব্লিডিং হয়, তাই না? ইন্টারনাল ব্লিডিং হতে পারে, ঠিক আছে? আচ্ছা, ম্যালেরিয়া বা ডেঙ্গু হলে কি ইন্টারনাল ব্লিডিং হয় আমাদের। আর এই যে দেখো চিকুনগুনিয়া বা কি আছে চিকুনগুনিয়া বা ডেঙ্গু, এটা হলে কি হয় আমাদের সিভিয়ার, ডেঙ্গু যদি কেন দেখো সিভিয়ার পেইন ইন দ্য মাসেল, দেখো সিভিয়ার পেইন ইন দ্য মাসেল, আমাদের চিকুনগুনিয়া কি হয় সিভিয়ার পেইন ইন দ্য মাসেলস, বোনস এন্ড জয়েন্টস, এই তিনটাই হয়। যদি পরীক্ষায় তোমাকে যদি এটাও আসে যে সিভিয়ার পেইন ইন দ্য মাসেল, বোন এন্ড দ্য জয়েন্ট অ্যাসোসিয়েটেড দ্য ফলোইং ডিজিজ, কোনটাতে? আমাদের চিকুনগুনিয়া এবং ডেঙ্গু, ঠিক আছে? পেইন বিহাইন্ড দ্য আই, আমাদের চোখের পিছনে ব্যথা হবে, সিভিয়ার হেডেক হবে, নশিয়া, ভমিটিং এন্ড র্যাশ। সো এই চিকুনগুনিয়া বা ডেঙ্গু হলে এই সবগুলো সিমটমে কিন্তু থাকে। ক্লিয়ার? আজকে ক্লাসে একেবারেই নতুন কিন্তু অনেকজন আছে, তাই না তোমরা? আচ্ছা, এই যে আফিফা আছে, আমি নিউ, সাবিনা, তার মধ্যে আখি আদুরি আছে, আমাদের তানজিমা জামান আছে, সাদিয়া আছে, আমাদের জেবা ফারিয়া আছে আমাদের সাথে নতুন আজকে একেবারেই, যারা আজকে এই ক্লাসটা আজকে ফার্স্ট টাইম করছে আমাদের সাথে কম্প্রিহেন্সিভ লাইসেন্সের জন্য, ওকে, অর পোস্ট বেসিকের জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য, এবং ক্লাসটি তোমাদের ভালো লাগছে কিনা একটু কমেন্ট করে জানাও, বা এমন ক্লাস তোমরা অন্য কোথাও এর আগে করেছো কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমরা মূলত তোমাদের কোশ্চেনগুলোকে অনেক বেশি অ্যানালাইসিস করে পড়াই, এর কারণে হচ্ছে কোশ্চেনগুলো তোমাদের যত ডিপলি আসুক না কেন, তোমরা যেহেতু লাইসেন্স পরীক্ষা এখন বর্তমানে ইন্ডিয়ান প্যাটার্নে খুব ডিপলি হয়ে থাকে, অনেক বেশি হার্ড কোশ্চেন, তো তোমাদেরকে এভাবেই পড়ানোর চেষ্টা করছি আমরা, যাতে করে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা হলে অনেক বেশি ইজি মনে হয়। ক্লিয়ার? এরপরে তাহমিনা আছে আমাদের, তাজমিরা আক্তার, আম্বিয়া আছে আমাদের সাথে একেবারেই নতুন, সানজিদা, মেঘকন্যা, খাদিজা, হচ্ছে খুব ভালো, সুরাইয়া নিশি। সো আজকে তোমরা নতুন ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। সো পরীক্ষায় যেখান থেকেই কোশ্চেন আসুক ইনশাল্লাহ তোমরা কিন্তু অফকোর্স পারবা। আরেকটা জিনিস বলে রাখি, আমাদের যারা গার্ডিয়ানের যে লাইসেন্সিং যে স্পেশাল ব্যাচে তোমরা যারা এখনো ভর্তি হওনি, সো ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস, এই নাম্বারে, এটা আমার নাম্বার, ওকে, সেই পার্সোনাল নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, এবং আমাদের যে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের যে স্পেশাল ব্যাচে ক্লাসগুলো হবে, ক্লাস, এক্সাম, অনলাইন এবং অফলাইন, তোমরা জানো যে অফলাইনে আমাদের ফার্ম গেটে ক্লাস হয়ে থাকে, সো অফলাইন হলে তোমরা যে বেনিফিটটা পাচ্ছ, তোমরা একেবারেই সরাসরি টিচারদের
কন্ট্যাক্টে থাকতে পারছো, পাশাপাশি ওএমআর শিটে কিন্তু তোমরা এক্সাম প্র্যাকটিস করতে পারছো। সো ওএমআর শিটে এক্সাম প্র্যাকটিস করে কিন্তু অনেক বড় একটা বিষয় এবং অনেক বড় এক্সপিরিয়েন্স হবে তোমাদেরকে, যারা অফলাইনে তোমরা ঢাকাতে ফার্ম গেটে আমাদের এই অফলাইন কম্পিটিটিভ লাইসেন্সিং এর ব্যাচটি আছে, ঠিক আছে? ওকে। আর অনলাইনে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে তোমরা একবারে বাসায় বসে ঘুমাই ক্লাস করতে পারবা, ঠিক আছে? এক্সাম অনলাইনে দিতে পারবা। সো লাইসেন্স পরীক্ষা যারা 100% পাস করতে চাও, সো কন্ট্যাক্ট উইথ মি। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের যে পরের যে কোয়েশ্চেনটা আছে। দেখো আমাদের সঞ্জিতা, সে বলছে এমন ক্লাস আর অন্য কোথাও পাই নাই, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। আমি অফলাইনে ক্লাস করি, আমাদের শ্রীতা সুমিত্রী আক্তার, কি সারিত্রী আক্তার, তো তুমি একটু কমেন্ট করে জানাও আমাদের অফলাইন ক্লাসগুলো কেমন হয়, ঠিক আছে? স্মৃতি আক্তার, আমাদের স্মৃতি আক্তার, সে হচ্ছে আমাদের অফলাইন ক্লাস করে ফার্ম গেটে। তুমি একটু কমেন্ট করে জানিয়ে দাও অফলাইনে ক্লাসগুলো কেমন হয়। আচ্ছা, আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিবা। পরের ক্লাসের নোটিফিকেশন পাইতে তো ইউ ক্যান মাস্ট বি শেয়ার দিস ক্লাস, ওকে? আচ্ছা, দেখো প্যাপেসমেয়ার। সো প্যাপেসমেয়ার আমরা করে, এটা একটা স্ক্রিনিং টেস্ট, তাই না? প্যাপেসমেয়ার, ওকে? সো দেখো এই যে প্যাপেসমেয়ার স্ক্রিনিং ফর কার্সিনোমা অফ সার্ভিক্স, ঠিক আছে? অথবা পরীক্ষা এটাকে অন্যভাবে করতে পারে যে কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স এর জন্য আমরা কোন স্ক্রিনিংটা করে থাকি। পরীক্ষায় মনে করা আসলে যে প্যাপেসমেয়ার অথবা ব্লাড টেস্ট অথবা আলট্রাসোনোগ্রাম, সো তোমাদেরকে প্যাপেসমেয়ার কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স এটা টেস্ট করার জন্য আমরা কি করি? প্যাপেসমেয়ার করে থাকি। সো এখন যেটা কোশ্চেন তোমাদের আসছে যে প্যাপেসমেয়ার স্ক্রিনিং ইজ কার্সিনোমা অফ সার্ভিক্স ইজ অ্যান এক্সাম্পল অফ প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন অ্যান্ড টারশিয়ারি লেভেল অফ প্রিভেনশন, তাই না? এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, ওকে? সো তোমরা যে কমিউনিটি হেলথ কেয়ারে তোমরা সবাই যে আমাদের যে হেলথ কেয়ার যে সিস্টেম আছে, হেলথ কেয়ার সিস্টেম, সেখানে কিন্তু আমাদেরই আছে যে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম, সেকেন্ডারি হেলথ কেয়ার সিস্টেম অ্যান্ড টারশিয়ারি হেলথ কেয়ার সিস্টেম। টারশিয়ারি মানে কি হচ্ছে যে বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালগুলো হচ্ছে আমাদের টারশিয়ারি লেভেল অফ হেলথ কেয়ার, তাই না? সো পরীক্ষা আসতে পারে যে টারশিয়ারি লেভেল অফ হেলথ কেয়ার গুলো কোনগুলো? এগুলো কি মেডিকেল কলেজ, হসপিটাল অথবা বিভিন্ন ইনস্টিটিউট, তাই না? যেমন হচ্ছে আমি শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছি, তাই না? সো এটা একটা টারশিয়ারি লেভেল অফ হসপিটাল। সেকেন্ডারি লেভেল অফ হসপিটাল কোনগুলো? জেলা পর্যায়ে যে ডিস্ট্রিক্ট হসপিটাল, তাই না? জেলা হসপিটাল, সদর হসপিটাল যেগুলো, সেগুলো হচ্ছে সব কি? এগুলো হচ্ছে সব সেকেন্ডারি লেভেল হেলথ কেয়ার সিস্টেম বা সেকেন্ডারি লেভেল অফ হেলথ কেয়ার। তারপর কি আছে দেখো, আর প্রাইমারি যেগুলো হচ্ছে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স বা কমিউনিটি হেলথ ক্লিনিক যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার। এই যে পরীক্ষা আসতে পারে নিচের কোনগুলো থেকে পেশেন্ট রেফার করা হয়, নিচের কোন হেলথ কেয়ার সিস্টেম থেকে পেশেন্ট রেফারেল সিস্টেম আছে কোথায়? দেখো উপজেলা হেলথ কমপ্লেক্স বা আমাদের যে কমিউনিটি হেলথ কেয়ার যে আছে, সেখান থেকে কিন্তু পেশেন্ট আমরা রেফার করে সেকেন্ডারিতে পাঠাই। সেকেন্ডারি যদি ফেল করে, সে যদি মনে করে এটাকে টারশিয়ারি লেভেল পাঠাচ্ছি, সেকেন্ডারি লেভেল থেকে কিন্তু আমরা রেফার করে থাকি। যদি পরীক্ষা আসে যে রেফারেল সিস্টেম নিচের যে কোন কোন হেলথ কেয়ার সিস্টেম থেকে আমরা করে থাকি, ওকে? সো প্রাইমারি এবং সেকেন্ডারি, টারশিয়ারি লেভেল থেকে কিন্তু কোনো রেফারেল সিস্টেম হয় না সচরাচর, ঠিক আছে? ওকে। রজনীগন্ধা সে কমেন্ট করছে, স্যার আপনার পড়ানো অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ রজনীগন্ধা আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই ক্লাসটি শেয়ার দিয়ে দাও যাদের ক্লাসগুলো ভালো লাগে। পরের ক্লাসের এবং আমার সবগুলো ক্লাসের নোটিশ পেতে হলে তোমাকে অবশ্যই মাস্ট বি শেয়ার করতে হবে। সো দেখো এখন আমরা এগুলো তো পড়লাম যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি লেভেলের কি আমাদের যে হেলথ কেয়ার ফ্যাসিলিটি সিস্টেম বা, সো এখন হচ্ছে আমরা দেখি যে প্রিভেনশনের কিন্তু আমাদের প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি লেভেল আছে। সো এই যে প্যাপেসমেয়ারটা আমরা যখন করি, এটা মূলত কোনটার ভিতরে পড়ে? প্রাইমারি, সেকেন্ডারি নাকি টারশিয়ারি? সো আফরিন সে রাখছে বেস্ট ক্লাস, থ্যাংক ইউ। সবাই আছে সেকেন্ডারি প্রিভেনশন। দেখো যে প্যাপেসমেয়ারটা কি? দেখো প্যাপেসমেয়ার ইজ এ টেস্ট টু চেক ফর দ্য সার্ভাইকাল ক্যান্সার if you have a cervix and are the between the age of the, দেখো এখান থেকে আরো কিছু এমসিকিউ বের হয়ে আসবে। সেটা হচ্ছে যে যদি কারো বয়স, যদি পরীক্ষা আসে যে কখন থেকে কত বছর বয়স পর্যন্ত আমাদের এই যে প্যাপেসমেয়ারটা করতে হবে, সেটা হচ্ছে 21 থেকে 65 বছর, ঠিক আছে? এবং ইউ শুড হ্যাভ দ্য টেস্ট এভরি 3 ইয়ার্স, তোমাকে
এভরি প্রত্যেক 3 বছর পর পর এইটা এই যে প্যাপ স্মিয়ারটা করতে হবে। প্যাপ স্মিয়ার স্ক্রিনিং টেস্ট কিসের জন্য করা হয়? সার্ভাইকাল ক্যান্সার বা ক্যান্সার অফ দ্য সার্ভিক্স বা সিএ অফ সার্ভিক্স, তাই না? সিএ মানে কি? ক্যান্সার, ক্যান্সার অফ সার্ভিক্স, ঠিক আছে? অথবা পরীক্ষা আসতে যে সার্ভিক্স কি, এটা আমাদের কি ফিমেল ইন্টারনাল জেনিটাল অর্গান, তাই না? ফিমেল জেনিটাল সার্ভিক্স। ওকে, ইন্টারনাল এবং এক্সটার্নাল জেনিটাল অর্গান এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে নিচের কোনগুলো ইন্টারনাল আর নিচের কোনগুলো এক্সটার্নাল। ক্লিয়ার? ওকে, তোমাদের কিন্তু একবারে অনেকভাবে পড়াই দিলাম। একটা কোশ্চেনের ভিতর থেকে কতভাবে কোশ্চেন আসতে পারে সবগুলো পড়াই দিচ্ছি। ওকে, সো তোমরা অনেকে পরীক্ষার হলে গিয়ে দেখো যে কোশ্চেনটা তুমি পারো, আদৌ পড়ে গেছো, বাট তুমি বুঝতেছো না কোশ্চেনটা কি। সো এই জন্য তোমাদেরকে এই টেকনিক ফলো করে আমরা পড়াচ্ছি, যাতে করে কোশ্চেন যেখান থেকেই আসুক, ঘুরাইয়া ফিরাইয়া পেঁচাইয়া যেভাবেই আসুক, তোমরা যাতে পরীক্ষায় অ্যান্সার করতে পারো এবং পরীক্ষার হলে গিয়ে তোমার যাতে স্মৃতি আক্তার তাসনুবা, আচ্ছা স্মৃতি আক্তার সে বলছে সে যেহেতু আমাদের অফলাইনের স্টুডেন্ট, ফার্মগেটের ক্লাস শেষ হোক তারপর আচ্ছা সরি, সে বলছে ক্লাসগুলো হচ্ছে আপনার ক্লাস সরাসরি করতে ইচ্ছে করে। স্মৃতি আক্তার আমি ফার্মগেটে ক্লাস নিব অফকোর্স, জাস্ট হচ্ছে যে পোস্ট বেসিকের ক্লাসটা গেলেই আমি ফার্মগেটে ক্লাস স্টার্ট করবো তোমাদের সাথে। ওকে, সো দেখা হবে। রজনীগন্ধা সে বলছে আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলাম, সো আমাকে কল দিবা আরো আধা ঘন্টা পরে, 11:30 থেকে 12টা এর মধ্যে কল দিবা, ঠিক আছে? ওকে, সো যে কোনো পরামর্শের জন্য আমাকে এবং আমাদের স্পেশাল ব্যাচে ভর্তির জন্য আমার নাম্বারে যোগাযোগ করবা। আচ্ছা, সো হচ্ছে ইফেক্টিভ ক্লাস সুরাইয়ানি শেষে বলছে। সো এখন দেখো আমাদের যে লেভেল অফ প্রিভেনশন, আমাদের যে লেভেল অফ প্রিভেনশন আছে, দেখো প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, এছাড়া আরো আমাদের 4টা লেভেল, তাই না? এই যে প্রিমোডিয়াল প্রিভেনশন আচ্ছা, সো দেখো এই যে প্রাইমারি প্রিভেনশনটা কি, দেখো এই যে প্রাইমারি প্রিভেনশন হচ্ছে ফোকাস অন অ্যাভয়েডিং ডেভেলপমেন্ট অফ ডিজিজ। আমাদের যে প্রাইমারি যে প্রিভেনশন আছে, এটার মূলত ফোকাস করা হয় কোথায়? অ্যাভয়েডিং ডেভেলপমেন্ট অফ দ্য ডিজিজ, একটা ডিজিজের ডেভেলপমেন্ট যাতে না হতে পারে। দ্যাট মিনস মনে করো তোমার একজনে, একটা কমিউনিটির একজনের ভিতরে এই রোগটা আছে, এটা যাতে আর ডেভেলপ অন্য কারোর ভিতরে না যাইতে পারে, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের কি প্রাইমারি প্রিভেনশন। ইফ বিফোর এক্সপোজার, এক্সাম্পল অফ প্রাইমারি প্রিভেনশন স্ট্র্যাটেজি ইনক্লুড ইমিউনাইজেশন। সো হচ্ছে তখন আমরা কি করি? ইমিউনাইজেশন প্রোগ্রাম করি, তাই না? সো যখন করোনা আসছিল, দেখো এই যে কোভিড ভ্যাকসিন, যে করোনা যখন আসছিল, একজন আসছে, আমরা বাকি সবাইকে কিন্তু এই যে কি করছি তখন, এই যে আমরা ভ্যাকসিন দিয়েছি, যে ইমিউনাইজেশন প্রোগ্রাম, হেলথ এডুকেশন এন্ড স্মোকিং সিসেশন ইন্টারভেনশন, ঠিক আছে? সো এগুলো সবকিছু হচ্ছে কি প্রাইমারি প্রিভেনশন, ঠিক আছে? এই যে সেকেন্ডারি প্রিভেনশন, যে দেখো সেকেন্ডারি প্রিভেনশন মানে হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যাকশন হুইচ কি আছে আমাদের progressive disease at the incidence stage and the prevention complication আর কি আছে the specific intervention one early diagnosis। দেখো আমরা এটা হচ্ছে, মনে করো তোমার ভিতরে একজন সুস্থ মানুষ, মনে করো তুমি একজন সুস্থ মানুষ, তোমার ভিতরে কোনো সিমটম নাই, বাট তোমাকে এই যে যেটা পড়াইছিলাম যে প্যাপ স্মিয়ার, তোমাকে 3 বছর পর পর অবশ্যই তোমাকে এটা হচ্ছে টেস্ট করতে হবে। অথবা তুমি একজন সুস্থ মানুষ, তোমার বয়স 21 থেকে কত বছর, 36 বছরের মধ্যে, তোমার কিন্তু অবশ্যই প্যাপ স্মিয়ার স্ক্রিনিংটা করতে হবে। সো এটাই হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন, ঠিক আছে? যে আর্লি ডায়াগনোসিস তোমাকে করতে হবে, আর্লি ডায়াগনোসিস, যেমন স্ক্রিনিং টেস্ট, তারপর ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, জানা যদি কারো ব্রেস্ট লেম থাকে, তাই না, ব্রেস্ট লাম থাকে, সো তখন থেকে ব্রেস্ট ক্যান্সার হয় যেটা ফিমেলদের। সো হচ্ছে প্যাপ স্মিয়ার টেস্ট, রেডিওগ্রাফিক এক্সামিনেশন অ্যান্ড ট্রিটমেন্ট, এই সবগুলোই কি হচ্ছে, এই সবগুলোই কি হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রিভেনশন, তাই না? ট্রিটমেন্ট থেকে শুরু করে একদম ডায়াগনোসিস সবকিছু হচ্ছে কি আমাদের সেকেন্ডারি প্রিভেনশন। ক্লিয়ার? ওকে, সো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু পারতে হবে। এসিটা একটু বন্ধ করে দাও, এসিটা। আচ্ছা, তারপর কি আছে দেখো, আচ্ছা তারপরে যে রেফারেল সিস্টেম, এই যে রেফারেল সিস্টেম, এটাও কি হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রিভেনশন। ক্লিয়ার? ওকে, সো তোমরা বুঝতেই পারলা যে আমাদের যে কোশ্চেনটা ছিল
যে আমাদের যে কোশ্চেনটা ছিল যে প্যাপেস মেয়ার আমরা যে স্ক্রিনিংটা করে থাকি কার্সিনোমার জন্য, সো অফ সার্ভিক্স, এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে কি সেকেন্ডারি প্রিভেনশন। আর টারশিয়ারি লেভেল অফ প্রিভেনশন যেটা, এই যে টারশিয়ারি লেভেল, এটা হচ্ছে মনে করো কারো রোগ হচ্ছে, মনে করো রোগ হওয়ার পর সে ভালো হয়ে গেছে, তাকে আমরা যে রিহ্যাবিলিটেশন করব, ঠিক আছে, এইটা হচ্ছে ওই লেভেলটা হচ্ছে আমাদের কি টারশিয়ারি প্রিভেনশন। ক্লিয়ার? মানে তার রোগ ভালো হয়ে যাওয়ার পরে এই রোগটা যাতে তার হচ্ছে যে যদি কোনো মনে করো তার রোগ ভালো হয়ে যাওয়ার পরে, যেমন আমরা কোভিড ভ্যাকসিন নেওয়ার পরে এখন অনেকের কি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে বা অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, ঠিক আছে, এগুলো কি হচ্ছে আমাদের টারশিয়ারি লেভেল অফ প্রিভেনশন। ক্লিয়ার? আচ্ছা, আর এই যে প্রিমোডিয়াল যেটা একদম ফার্স্ট যেটা ছিল স্টেজ, এটার কি আমাদের কি কাজ, যে প্রিভেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য রিস্ক ফ্যাক্টর। আমরা যাতে আমাদের কোনো রিস্ক ফ্যাক্টর আসার আগেই আমরা যাতে এটা প্রিভেন্ট করতে, এটা কি আমাদের প্রাইমোডিয়াল প্রিভেনশন। ক্লিয়ার? সো আশা করি তোমরা এই যে প্রাইমারি সেকেন্ডারি যা যা আছে সবকিছু, তবে এই যে বেশিরভাগই হচ্ছে তোমার সেকেন্ডারি এবং প্রাইমারি, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আর পরীক্ষা আসতে পারে যে ইমিউনাইজেশন প্রোগ্রাম এটা কোন ধরনের, এটা কোন প্রিভেনশনের এক্সাম্পল? ইমিউনাইজেশন বলো তো, ইমিউনাইজেশন কোনটা প্রিভেনশনের অংশ? ইমিউনাইজেশন হচ্ছে আমাদের কি প্রাইমারি, তাই না? প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন ইমিউনাইজেশন, ঠিক আছে। ইমিউনাইজেশন বা এই যে হেলথ এডুকেশন সবকিছু হচ্ছে আমাদের প্রাইমারি। আর সেকেন্ডারি কি হচ্ছে? সেকেন্ডারি যে আমাদের যে স্ক্রিনিং টেস্ট বা যে কোনো ধরনের টেস্ট, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি। ক্লিয়ার? তো আশা করি এই যে প্রিভেনশন থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে তোমরা অবশ্যই পারবে। একজন কমেন্ট করছে যে 8K ভিউজ, ক্লাসটি 8K ভিউ হয়েছে এ পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ তোমরা যারা যারা এ পর্যন্ত আমাদের সাথে আছো। আচ্ছা, এটা তোমরা একটু কমেন্ট করে জানাও, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ অফ দ্য নার্সিং প্রসেস। নার্সিং প্রসেসের মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ কোনটি? ফারিয়া তুমি বলেছে আরো বেশি ভিউ হোক, ভাইয়ার ক্লাস অনেক ভালো লাগে। সো বেশি ভিউ হতে হলে অবশ্যই তোমাদেরকে ক্লাস কি করতে হবে, ক্লাসটা শেয়ার করতে হবে যাতে সবাই এই ক্লাসটা, যারা লাইসেন্স পরীক্ষা দেবে সবাই যাতে এই ক্লাসটা করতে পারে, ঠিক আছে। ওকে, ইভালুয়েশন, প্ল্যানিং, অ্যাসেসমেন্ট এবং ইমপ্লিমেন্টেশন। ওকে, আচ্ছা, সো এখন অ্যাসেসমেন্ট, তোমরা যারা যারা হচ্ছে, দেখি এখন কারেক্ট অ্যান্সারটা কি হতে পারে। দেখো এখানে 5টা স্টেজ কিন্তু আছে, অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন এবং ইভ্যালুয়েশন। দেখো, অ্যাসেসমেন্ট ইজ দ্য ফার্স্ট স্টেপ অ্যান্ড ইনভলভিং দ্য ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল। আমরা যখন হচ্ছে এই যে আমরা যখন অ্যাসেসমেন্ট করি একটা পেশেন্টকে, যখন অ্যাসেসমেন্ট করি, এই অ্যাসেসমেন্ট দিয়ে কিন্তু আরো কোশ্চেন হতে পারে, তাই না? যেমন অ্যাসেসমেন্ট টেকনিক কয়টা, ঠিক আছে, কয়টা আমাদের অ্যাসেসমেন্ট টেকনিক? 4টা, ঠিক আছে, 4টা, ঠিক আছে। টেকনিক অফ অ্যাসেসমেন্ট কয়টা? 4টা। কি কি তোমাদেরকে ওই দিন কিন্তু পড়াইছিলাম, অ্যাসেসমেন্ট টেকনিক কয়টি, অ্যাসেসমেন্ট টেকনিক কয়টি, কে কে পরে একটু কমেন্ট করে জানাও। অ্যাসেসমেন্ট টেকনিক কয়টি, কে কে জানো? টেকনিক অফ অ্যাসেসমেন্ট কে কে কমেন্ট করছে দেখি। অ্যাসেসমেন্ট টেকনিক কি কে? ইন্সপেকশন, তাই না? নাম্বার 1 কি? ইন্সপেকশন। ইন্সপেকশন মানে কি? চোখ দিয়ে দেখা আর কি। মনে করো তুমি একটা রোগীকে দেখলা, তার ফেস দেখলা, অথবা তুমি তাকে দেখেই তাকে একটা অ্যাসেসমেন্ট করে ফেললা, এটা কি ইন্সপেকশন। তারপর কি 2 নাম্বার কি? পালপেশন। পালপেশন মানে কি? তাকে টাচ করে দেখা, বা তাকে মনে করো তুমি তাকে টাচ করে তার জ্বর দেখলা। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের ইন্সপেকশন। তারপর কি পালপেশন বা পালপেট করা, পালপেশন, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরটা কি হচ্ছে আমাদের তারপরটা কি হচ্ছে আমাদের
পারকাশন পারকাশন, আর পরেরটা হচ্ছে অস্কালটেশন, ঠিক আছে। তারপরটা কি হচ্ছে পারকাশন, তারপর কি অস্কালটেশন। এই যে পারকাশন কি আমরা আঙ্গুল দিয়ে যখন ইন্টারনাল ফ্লুইড বা ইন্টারনাল যে কন্ডিশন সেটা মূলত বুঝতে পাই, আর এই যে অস্কাল্ট করে আমরা স্টেথোস্কোপ দিয়ে অস্কাল্ট করি, ঠিক আছে। ওকে, অথবা আল্ট্রাসাউন্ড যে মেশিনগুলো এগুলো দিয়ে মূলত অস্কাল্ট করি, তাই না। এই চারটা হচ্ছে আমাদের কি অ্যাসেসমেন্ট টেকনিক বা টেকনিক অফ অ্যাসেসমেন্ট। এখন এই যে দেখো এই যে অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টের ভিতরে হচ্ছে এত কিছু থাকে। সো এখানে আমরা কি কি ইউজ করি দেখো, এখানে অনেক কিছু ইউজ করি। এই যে আমরা এই অ্যাসেসমেন্টের করা, এই অ্যাসেসমেন্টটা যদি তোমরা ভালো করে না করতে পারো তাহলে কিন্তু বাকি যে নার্সিং প্রসেস এটা কিন্তু ফেল করবে, তাই না। ওকে, সো ভাইয়া মার্চ 2023-এর প্রশ্নগুলোর সাথে অ্যাসোসিয়েটেড যেগুলো এগুলো কিন্তু অলরেডি সলভ করে দিয়েছি। অজান্তা হিমু, তুমি হচ্ছে এই পেজে আমরা সবগুলো কোশ্চেন আবার পোস্ট করব, অথবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা আছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের থেকে এই আগের ক্লাসের টোটাল পিডিএফ প্লাস হচ্ছে তোমরা আগের ক্লাসের ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। এই জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে হচ্ছে তোমরা অবশ্যই জয়েন করবো। অজান্তা হিমু, তুমি কিন্তু জানো না যে আমরা অলরেডি তুমি যেটা চেয়েছো এটা কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি, ক্লিয়ার। সো তুমি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছো। ওকে, সো তোমরা যারা যারা এখনো তোমাদের মার্চ 2024-এর যে কোশ্চেনের ফুললি অ্যানালাইটিক্যালি সলভ যারা পাওনি, তোমরা কিন্তু এখনো অনেকের চেয়ে পিছিয়ে আছো। সো এই ক্লাসগুলো অবশ্যই তোমরা করে নিবে, কেমন। ওকে, সো দেখো এই যে অ্যাসেসমেন্টের ভিতরে আমরা যা দেখি, অ্যাসেসমেন্ট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ইনভলভিং দ্য ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল ডাটা কালেকশন। দেখো এখান থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু বের হয়ে আসার কথা, তাই না। যে ডাটা, সাবজেক্টিভ ডাটা, অবজেক্টিভ ডাটা, তাই না, সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ ডাটা, এখান থেকে কোশ্চেন আসতে পারে। নিচের কোনটি বা নিচের কোনগুলো সাবজেক্টিভ ডাটা। সাবজেক্টিভ ডাটা কি পেশেন্ট বা পেশেন্টের রিলেটিভ যেগুলো বলবে, তার এইটা করতেছে, তার আর কি পেটে ব্যথা করতেছে, সে খেতে পারতেছে না, ওকে, এগুলো হচ্ছে তার কি তার সাবজেক্টিভ ডাটা, সে যেগুলো বলবে। আর অবজেক্টিভ ডাটার মধ্যে কি আছে আমাদের, দেখো এই সাবজেক্টিভ ডাটা ইনভলভ দ্য ভার্বাল স্টেটমেন্ট, যে সে মুখে যেটা বলবে, ঠিক আছে, ফ্রম দ্য পেশেন্ট বা কেয়ার গিভার্স। আর অবজেক্টিভ ডাটা হচ্ছে কি যেগুলো আমরা মেজারমেন্ট করব। আমরা কি কি মেজারমেন্ট করি, এই বিপি মাপি, টেম্পারেচার, পালস, ঠিক আছে, বা যে কোনো ধরনের ডায়াগনোসিস বা যে কোনো ধরনের ডায়াগনস্টিক টেস্ট করি, সবগুলো কি আমাদের অবজেক্টিভ ডাটা, ঠিক আছে। দেখো ট্রানজিবল ডাটা সাচ এজ দ্য ভাইটাল সাইন, ইনটেক অ্যান্ড আউটপুট অ্যান্ড দ্য হাইট অ্যান্ড ওয়েট, এই সবগুলো কি হচ্ছে অবজেক্টিভ ডাটা। পরীক্ষা আসতে পারে যে নিচের কোনগুলো অবজেক্টিভ ডাটা। পারবা এখন এখন পারবা কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। কে কে পারবা না, এরপরও তোমাদেরকে এত সুন্দর করে পড়াচ্ছি তারপরও তোমরা কে কে পারবা না একটু কমেন্ট করে জানাও। আর কে কে পারবে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। বুঝতে পারছো। সো তোমাকে অ্যাসেসমেন্ট হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের নার্সিং প্রসেসের মধ্যে। দেখো কত কিছু চলে আসছে এখানে, অ্যাসেসমেন্ট টেকনিক চলে আসছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ ডাটা, ক্রিটিক্যাল থিঙ্কিং, সবকিছু কি কিসের সাথে ইনভলভ, এই যে অ্যাসেসমেন্টের সাথে। ওকে, সো তোমাকে বুঝতে হবে যে এই অ্যাসেসমেন্টটা কত বেশি ইম্পর্টেন্ট একজন রোগীকে সুস্থ করার জন্য বা একজন নার্সকে ভালো সেবা দেওয়ার জন্য। অ্যাসেসমেন্টটা কত বেশি গুরুত্বপূর্ণ, ক্লিয়ার। ওকে, আচ্ছা, এবছর যে নার্সেস ডেটা ছিল সেখানে যে নার্সেস ডে যে থিমটা ছিল, দা কি ছিল, দ্য পাওয়ার অফ কেয়ার, দ্য ইকোনমিক পাওয়ার অফ কেয়ার। যদি পরীক্ষা আসে যে 2024 সালের নার্সেস ডের থিম কোনটি ছিল, পারবা তো নাকি, দ্য ইকোনমিক পাওয়ার অফ কেয়ার, ক্লিয়ার। সো এইগুলো কিন্তু একবারে বেসিক গুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে, অফকোর্স জানতে হবে, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, সো আচ্ছা এইটাই হচ্ছে আজকে আমরা মূলত আজকের এটা আজকে লাস্ট কোয়েশ্চেন। সো এটা পরেই আজকে হচ্ছে আমরা শেষ করব। তো কি আছে, এ পেশেন্ট ফলিস ক্যাথেটার আছে ওয়াজ রিমুভ 24 আওয়ার্স বিফোর। মনে করো
মনে করো একটা পেশেন্টের ফলিক ক্যাথেটার তুমি রিমুভ করছো, ঠিক আছে? ফলিক ক্যাথেটার কি করছো? রিমুভ করছো। কয় ঘন্টা বিফোর? 24 ঘন্টা আগে। অন অ্যাসেসমেন্ট, তুমি যখন অ্যাসেসমেন্ট করতেছো বা তুমি যখন হ্যান্ড ওভার নিয়ে দেখছো, যে অন অ্যাসেসমেন্টে যখন দেখছো দা নার্স ফাউন্ড দ্যাট দ্য ইউরিন আউটপুট ইজ লেস দ্যান নর্মাল বা এক্সপেক্টেড ভ্যালু, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং দ্য প্রায়োরিটি অফ দ্য নার্সেস অ্যাকশন? ওকে, তখন কি নার্সেস অ্যাকশন কি হবে বলো তো? যেমন অ্যাডমিনিস্ট্রেটর এই যে ইনজেকশন ল্যাসিক্স দেবো আমরা, কি তার প্রস্তাবটা বাড়ানোর জন্য কি ল্যাসিক্স দেবো? ল্যাসিক্স কি দেখো তো, এই যে ল্যাসিক্স হচ্ছে কি অ্যান্টি ডায়াবেটিক্স, তাই না? কি অ্যান্টি ডায়াবেটিক্স, অ্যান্টি ডায়াবেটিক্স পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি অ্যান্টি ডায়াবেটিক্স? ল্যাসিক্স, তাই তো? বা ফ্রুসিমাইড। ল্যাসিক্স হচ্ছে আমাদের ট্রেন নেম, ফ্রুসিমাইড, ফ্রুসিমাইড, ঠিক আছে? দেখবা যে কারো শরীরে পানি হইলে কি গ্রামেই দেয়, তাই না? এই যে ফ্রুসিমাইড দেয়। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তো হচ্ছে দেখো ইডিমা হলে দেই, তাই না? এগুলো আমরা ইডিমা হলে এই যে ফ্রুসিমাইড বা এই যে অ্যান্টি ডায়াবেটিক্স দিয়ে থাকি, বা সরি এটা শুধু ডায়াবেটিক্স, তাই না? ডায়াবেটিক্স। আচ্ছা, ক্লিয়ার? সো দেখো এখানে কারেক্ট আনসার কি হতে পারে? আচ্ছা, আমরা যদি এটা একটু বিস্তারিত দেখি, দেখো কি আছে। ফলিস ক্যাথেটার কি ইনজেকশন, কি ক্যাথেটার ইজ ইনসার্টেড ইনটু দ্য ব্লাডার থ্রু, মানে ফলিস ক্যাথেটার কি আসলে, ঠিক আছে? এন্ড রিমেইন সাইড টু দ্য ড্রেন ইউরিন, মানে ড্রেন ইউরিন করার জন্য আমরা মূলত এই ফলিস ক্যাথেটারটা করে থাকি। সো ক্যাথেটার করার যে ইন্ডিকেশন, দেখো ক্যাথেটারের যে ইন্ডিকেশন, ইন্ডিকেশনের মধ্যে কি আছে? ক্যাথেটারের ইন্ডিকেশন টু ড্রেন ব্লাডার, পরীক্ষা আসতে পারে যে ক্যাথেটার করার ইন্ডিকেশন বা ক্যাথেটার ইন্ডিকেশনটা কি? টু ড্রেন ব্লাডার ডিউরিং আফটার দ্য সার্জারি ফর কি ইনভেস্টিগেশন, আমরা ইনভেস্টিগেশনের জন্য ব্লাডার এটা করে থাকি। তারপর কি আমাদের অ্যাকুরেটলি মেজার দ্য ইউরিন আউটপুট আফটার সার্জারি, পরে আমরা যে তার ইউরিন আউটপুটটা দেখার জন্য টু রিলিভ রিটেনশন অফ ইউরিন। রিটেনশন অফ ইউরিন কি? মনে করো তোমার মনে করো ব্লাডারে সরি তোমার যে ইউরেটার আছে, মনে করো ইউরেটার বা ইউরিথ্রা, সেখানে কোনো একটা টিউমার হলো। সো এই কারণে কি তার রিটেনশন অফ ইউরিন, দ্যাট মিনস তার যে ইউরিন যে প্রোডাকশন হবে এটাকে রিটেন করবে, তাই না? আর এই ইউরিন রিটেনশন করলেই এগুলো কি আমাদের শরীরে যে পানির পরিমাণ বাড়াই দেয়, তখন কি হয়? আমাদের ইডিমা হয়ে যায়, তাই না? পায়ে, ফেজে বা অ্যাবডোমেনে, ঠিক আছে? ওকে, তারপর টু রিলিভ ইউরিনারি ইনকন্টিনেন্স, ঠিক আছে? টু রিলিভ ইউরিনারি ইনকন্টিনেন্স। তারপর কি আছে দেখো, আচ্ছা, তারপর দেখো হোয়েন এ ফলিস ক্যাথেটার ইজ রিমুভড পেশেন্ট মাস্ট বি মনিটর ফর ইনফেকশন অ্যান্ড দ্য ইউরিনারি রিটেনশন। যখন হচ্ছে তুমি একটা পেশেন্টকে হচ্ছে যে এই যে ক্যাথেটার খুলবা, তখন কি কি চেক করবা? তার ইনফেকশন এবং ইউরিনারি রিটেনশন আছে কিনা। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন দেখো এটা যদি আমরা এক্সপ্লেইন করি, দেখো নর্মালি ইন্ডিভিজুয়াল স্টার্ট বয়েডিং, মানে কি প্রস্রাব করা, তাই না? উইদিন সরি অনেক ঠান্ডা লাগে গেছে মনে হচ্ছে। সো নর্মালি যা ইন্ডিভিজুয়াল স্টার্টস দ্য বয়েডিং উইদিন দ্য কি 2 থেকে 3 ঘন্টার ভিতরে মূলত প্রস্রাব করা শুরু করে ক্যাথেটার খোলার পরে। তারপর ইফ নট, যদি হচ্ছে যে এটা না করে, পেশেন্ট শুড বি অ্যাডভাইস টু ড্রিঙ্ক প্লেন্টি অফ ফ্লুইডস, তাকে কি এবং ওয়াকিং, হাঁটতে বলতে হবে, এবং ড্রিঙ্ক। তারপর কি আছে দেখো, ইউরিন আউটপুট কি লেস দ্যান দ্য এক্সপেক্টেড আউটকাম ইভেন 24 আওয়ার্স ক্যাথেটার রিমুভাল মে বি অ্যান ইন্ডিকেশন অফ দ্য ইউরিন রিটেনশন। এটা কি একটা ইন্ডিকেশন হচ্ছে, যদি 24 ঘন্টায়ও এটি কারেকশন না হয় তাহলে বুঝতে হবে এটি ইন্ডিকেশন অফ দ্য ইউরিনারি রিটেনশন, ঠিক আছে? সো এটা কি তার যে ট্রিটমেন্ট, এটা ট্রিটমেন্ট মধ্যে কি আছে? অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ডায়াবেটিক্স। ওকে, সো কারেক্ট আনসার কি হবে এটার বলো? সো এটা দেওয়ার আগে আমাদের কি সবার আগে এটা নোটিফাই করতে হবে, ডাক্তারকে নোটিফাই করার পরেই তো তা সে হচ্ছে এই যে মেডিকেশনটা অ্যাপ্লাই করবে, তাই না? ক্লিয়ার? সো এখানে আমাদের যে অপশনগুলো ছিল, দেখো কি কি অপশন ছিল। যে এ পেশেন্ট উইথ ফলিস ক্যাথেটার রিমুভ, যদি এটা না হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? নোটিফাই দ্য ডক্টরকে আগে আমরা ইনফর্ম করবো, তখন কি হবে?
সে প্যাশনকে যে আমাদের যে পরবর্তী যে স্টেপ আছে সেটা ফলো করবে। ওকে, সো আমাদের নার্সিং যে প্রায়োরিটি, এটির মধ্যে সর্বপ্রথম কি আমাদের নোটিফাই দ্য ডক্টর। ক্লিয়ার? সো এইগুলাই হচ্ছে আজকের মূলত পড়া। সো আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের ভালো লাগছে কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আগামীকালকে হয়তো দেখা হবে তোমাদের সাথে। যারা যারা শেয়ার করছো সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমাদের এই যে গার্ডিয়ানের যে স্পেশাল ব্যাচে তোমরা যারা যারা এখনো ভর্তি হতে চাও, সো তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, তাহলে কিন্তু আমাদের স্পেশাল ব্যাচে তোমরা যুক্ত হয়ে যেতে পারবা। কেমন? ওকে, সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবং তোমরা যারা যারা সেপ্টেম্বরে ভালো রেজাল্ট করতে চাও বা লাইসেন্স পরীক্ষায় পাশ করতে চাও, এবং আমরা যেভাবে পড়াচ্ছি এই পড়াগুলো যদি কিন্তু তোমরা আমাদের স্পেশাল ব্যাচে একবারে A to Z সবকিছু পেয়ে যাবে, যেটা তোমার সেপ্টেম্বরের লাইসেন্স পরীক্ষাটা কিন্তু আরো কঠিন হওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার? এবং এবং সম্পূর্ণটা কিন্তু একবারে সরাসরি ইন্ডিয়ান কারিকুলাম, মানে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হওয়া এই টাইপের। ঠিক আছে? সো তোমায় খুব ভালো করে হচ্ছে সানজিদা আক্তার সে বলছে যে আম্বিয়া বলছে বেস্ট ক্লাস, আর সানজিদা বলছে আমি ভর্তি হতে চাই। সো যারা যারা ভর্তি হবা এই নাম্বারে, এইটা স্ক্রিনশট দিয়ে রাখো, এই নাম্বারটায় যোগাযোগ করবা। ক্লিয়ার? যারা যারা ভর্তি হবা এই নাম্বারটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। যারা যারা আমাদের ওই যে কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষায় তোমরা যারা যারা ভর্তি হতে চাও, এই যে নাম্বারটি আছে এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবা। ক্লিয়ার? ওকে, সো হচ্ছে তোমরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। যারা যারা আজকে ক্লাসটি করছো, যারা যারা শেয়ার করছো, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক থ্যাংক ইউ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে। এবং যারা স্পেশাল ব্যাচে আছো তাদের সাথে আমার 25 তারিখের পরে ইনশাআল্লাহ কন্টিনিউয়াস ক্লাস হবে। আর এখন তো ক্লাস রানিং আছে। ওকে, সো বাংলাদেশের যে কোনো জায়গায় বসে তোমরা কিন্তু এই অনলাইনে আমাদের সাথে এই স্পেশাল ক্লাসে যুক্ত হতে পারো। সো লাইসেন্স স্পেশাল ব্যাচে যারা যারা ভর্তি হবা, কন্ট্যাক্ট দিস নাম্বার। ওকে, হোয়াটসঅ্যাপে ফোন দিবা বা সরাসরি ফোন দিবা। কেমন? সো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে। আর পেজে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে দেবা, আদারওয়াইজ কিন্তু নোটিস পাওয়া না যে কখন ক্লাস হবে। ওকে, এই জন্য টাইম বললাম না। সো টাইম জানার জন্য পেজে লাইক বা ফলো দিতে হবে। ক্লিয়ার? ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।